দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের একটা অদ্ভুত টপিক নিয়ে আলোচনা করব। এটা কোনো টপিকই না, এটা হলো তোমাদের একটু স্মৃতিশক্তিকে ফিরিয়ে আনার চেষ্টা। দেখো, তোমরা আইসিএসসি বোর্ডের যারা ক্লাস 10-এ এবার মাধ্যমিক দিবে, বা এক কথায় বলতে পারো যারা বোর্ডস দিবে, সামনেই তো পরীক্ষা। তো এই পরীক্ষার জন্য তোমরা খুব সামান্য যদি গদ্য বা পদ্য ইত্যাদি থেকে যদি সারমর্ম পেয়ে যাও, তাহলে কার না ভালো লাগবে। তাই আমি ভাবছি, বা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই যে প্রত্যেকটি মানে 10টি যে গদ্য রয়েছে, এই 10টি গদ্যকে যদি আমি 2-3 কথায় বা 2-3টি লাইনে, বা মনে করো খুব সামান্য 1-2 মিনিটের মধ্যে যদি আমি তোমাদের সামনে আমি যদি সারমর্ম বা এর বিষয়বস্তু যদি উপস্থাপিত করে দিই, আর এটা তোমরা যদি মনে রাখতে পারো, বা এই জিনিসটা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের প্রশ্ন উত্তর লিখতে ভীষণ সুবিধা হবে বলে আমি মনে করছি। তোমরা অনেক দিন ধরেই, মোটামুটি ধরো 2 বছর ধরে এই যে সংকলিতা বইটি রয়েছে সেই বইটি তোমরা পড়ছো, এবং এই বইটি পড়ার সাথে সাথে তোমরা চাঁদের পাহাড় এবং অনেকে শেষ পর্যায়ে এসে জাম্বও পড়ছো। তো যাই হোক, ওগুলো আমি ধীরে ধীরে প্রত্যেকটা টপিক নিয়েই আমি খুব সংক্ষেপে আলোচনা করে দিব। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো গদ্য। তোমাদের যে 10টি গদ্য রয়েছে, 10টি গদ্যের আমি খুব সংক্ষেপে অল্প 2-1 কথায় প্রত্যেকটি গদ্যের বিষয়বস্তুগুলি তোমাদের সাথে তুলে ধরব। এই বিষয়বস্তুটি যদি তোমরা পরীক্ষা দেবার আগে একবার করে অন্তত শুনে নাও, মানে তোমাকে মোবাইল দেখতে হবে না, তুমি হেডফোন দিয়ে তুমি খালি জাস্ট শুনে নাও, তাহলেই তোমার আশা করি কিছুটা হলেও রিভাইজ হয়ে যাবে, বা প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করি। প্রথম যে গদ্যটি রয়েছে সেটি কি বলতো? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি। এই যে গিন্নি গল্পটি রয়েছে, এই গিন্নি গল্পে আমরা মূলত 2টি মেন ক্যারেক্টার দেখতে পাই। একটি হলো আশু, একটি হলো শিবনাথ পণ্ডিত। এই যে আশু আর শিবনাথ পণ্ডিত, এদের দুজনকে নিয়েই এই গিন্নি যে গল্পটি তা রচিত হয়েছিল। শিবনাথ পণ্ডিত ছিলেন ভয়ঙ্কর দর্শন, এবং মানে তিনি দেখতে একটু ভয়ঙ্কর ছিলেন, এবং ছাত্ররা মানে ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণীর নিচে যারা পড়তো তারা শিবনাথ পণ্ডিতকে ভীষণ ভয় পেত, মানে যমের সাথে তারা শিবনাথ পণ্ডিতকে তুলনা করত। আর এদিকে শিবনাথ পণ্ডিতকে যেহেতু ছাত্ররা যমের মতো ভয় পেত, তাই শিবনাথ পণ্ডিত এটাতেও খুব ক্ষিপ্ত হয়ে যেতেন। তিনি চাইতেন যেন ছাত্ররা তাকে শ্রদ্ধা করুক। আরে শ্রদ্ধা করবে কখন একটা লোককে মানুষ? যখন সে কিছু ভালো মন্দ কিছু করবে, ছাত্রদের যখন স্নেহের পাত্র হবে সে, তখনই তো শ্রদ্ধা করবে। যে তোমাকে খালি ভয় দেখাবে, কথায় কথায় এই মারবো, এই পিটবো, এই তাকে কেউ শ্রদ্ধা করবে? তাকে তো শ্রদ্ধা করবে না, তাকে ভয় পাবে, তার কাছ থেকে এড়িয়ে এড়িয়ে চলবে। তো ছাত্ররাও এরকম এড়িয়ে এড়িয়ে চলতো, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে শিবনাথ পণ্ডিতের রাগ করার তো কোনো কারণ নেই। যাই হোক, এরকম আরো অনেক ঘটনা ঘটে। আর শিবনাথ পণ্ডিতের একটা বদ অভ্যাস ছিল যে তিনি ছাত্রদের তো মারতেন, তার সাথে প্রহারও করতেন। তো এই প্রহারের সাথে সাথে আর একটা বদ অভ্যাস ছিল যে তিনি ছাত্রদের নতুন নতুন নামকরণ করতেন। দেখো, আশু খুবই ভালো ছেলে, গো বেচারা একদম খুব শান্ত স্বভাবের, ক্লাসের মধ্যে সবচেয়ে ছোটই বলতে পারো। সে যে বড় লোকের ছেলে, সে যে দাদা ভাইয়ের কেউ, সে যে বাড়ির মধ্যে স্নেহ, এটা কিন্তু সে কাউকে দেখাতে চাইতো না। সে চাইতো যে তাকে যেন অন্যান্য ছেলেদের মতোই ট্রিটমেন্ট করা হতো, বা তার বন্ধু বান্ধবরাও যেন তাকে নর্মালভাবেই তার সাথে মিশতো। আর দাসী যখন তার জন্য পত্রপুটে গুটি কতক মিষ্টান্ন নিয়ে আসতো, আশু তখন কিন্তু লজ্জা পেত, বা সে চাইতো যে দাসী যেন সঙ্গে সঙ্গে চলে যায়, মানে কতক্ষণে যাবে। আর এই আশু গোবেচারা ছেলেকেই শিবনাথ পণ্ডিত করলেন কি, গিন্নি নাম দিয়ে দিলেন। কেন দিলেন? একদিন গ্রহণ উপলক্ষে ছুটি ছিল, তো শিবনাথ পণ্ডিত আশুদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, বৃষ্টি পড়ছিল। সেই সময় আশুদের বাড়ির
যে গাড়ি বারান্দা, সেই গাড়ি বারান্দায় শিবনাথ পণ্ডিত দাঁড়িয়েছিলেন, বৃষ্টির জন্য যেতে পারছিলেন না। আর আশু আর তার বোন, আরে ওর বাড়িতে তো খেলার কেউ নাই, বোন আছে, তো সে বেচারা তো বোনের সাথেই খেলবে, এটাই তো স্বাভাবিক। আর যেহেতু ছোট, তার মন জুগিয়ে রাখতে হবে, এটাও স্বাভাবিক। তো এবার বোন মেয়ে মানুষ, সে পুতুল পুতুল খেলবে, এটা তো ধরেই নেওয়া যায়। আশুও তার বোনের সাথে পুতুল পুতুল খেলছে। এবার পুতুল পুতুল তো খেলা শুরু হয়ে গেল, কিন্তু পুতুল পুতুল খেলতে পুরোহিত তো লাগবে বিয়ে দিতে গেলে। এবার বৃষ্টি বাদলের মধ্যে পুরোহিত কোথায় পায় বলো তো? তো ওর বোন তো আর চিনে না শিবনাথ পণ্ডিত কে, আর কোনটা জম আর কোনটা কে ভালো মানুষ। দাঁড়িয়েছিল, গেল, গিয়ে বলছে আপনি কি পুরোহিত হবেন আমাদের পুতুল বিয়ের? আর আশু পিছন পিছন গেছিল, গিয়ে দেখতে পেল যে শিবনাথ পণ্ডিত, আর ওকে কে পায়, ও তো দৌড়ে বাড়িতে চলে এসছে। আবার শিবনাথ পণ্ডিত দেখেও নিচে যে আশু তার বোনের সাথে পুতুল পুতুল খেলছিল। আর এই যে পেয়ে গেল একটা এক্সকিউজ, এটা নিয়েই পরের দিন তিনি আশুর একটি নতুন নামকরণ করলেন। কি বলতো? গিন্নি। শুধু নিজে নামকরণ করলেন তা নয়, তিনি ছাত্রদের উস্কেও দিলেন যে তোরা সবাই আশুকে গিন্নি নাম বলে ডাকবি বা গিন্নির নাম ধরে ডাকবি। এটা বলে তিনি তো চলে গেলেন অফিস রুমে, ক্লাস শেষ করে গিয়ে দিব্যি তামাক টানছেন। কিন্তু এই যে নামটা যে দিয়ে গেল, তার মনের উপর কি ধরনের এফেক্ট হবে সেটা তো তিনি চিন্তা করলেন না। ছেলে পেলে সবাই তাকে ঘিরে ধরে গিন্নি 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 ইত্যাদি বলতেই আছে। তো আশু কিভাবে এই অপমান সহ্য করবে? সে যতদিন বেঁচে থাকবে এই অপমান তার কিন্তু মগজে বা মাথায় থেকেই যাবে। মূলত গিন্নি গল্পটি এটাই। আমি ভীষণ সংক্ষেপে, ভীষণ খুবই 2-4 লাইনে আর কি, মানে 2-4 লাইন বললে ভুল হবে, একটু বড় করেই তোমাদের সামনে আলোচনা করলাম। এবার আমরা নেক্সট যে সেকেন্ড পার্ট রয়েছে, মানে দ্বিতীয় যে গল্পটি রয়েছে, সেই গল্পের আলোচনায় আসব। এবার যে গল্পটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু গল্প। দেখো, তোমরা নিশ্চয়ই লালু গল্প অনেক বেশি বার করে পড়েছো, কারণ এটা বেশ ইন্টারেস্টিং গল্প, খুব ভালো লাগবে। আর এই লালু গল্পের যে হাস্যরসাত্মক একটা ব্যাপার রয়েছে সেটিও তোমাদের মজা দিবে, এটা আমি আশা করি। তো লালু গল্পের বিষয়বস্তু ছিল মোটামুটি এরকম। দেখো, স্মৃতিরত্ন, তার মায়ের গুরুদেব, লালুর মায়ের নাম হলো নন্দরানী, লালুর বাবার এখানে নাম নেই, লালুর বাবা একটা নামজাদা উকিল বা বড় উকিল, সেখানকার মধ্যে আর কি বেশ ভালো, ভাগলপুরের নামজাদা উকিল। এইবার তার বাবা মানে স্মৃতিরত্নের যে শিষ্যরা ছিল নন্দরানীরা 3 তলা বাড়ি করছে, নতুন বাড়ি। এবার নন্দরানী সবসময় চাইবে যে গুরুদেব তার বাড়িতে আসুক, তার পায়ের ধুলো দেখ বাড়িতে এসে। আর লালু, তার কিছুদিন আগেকার ঘটনা একটু ফ্ল্যাশব্যাকে যাই। লালু পড়াশোনা করতো ঠিকই, ফার্স্টও হতো, কিন্তু সে গৃহশিক্ষকের কাছে পড়তে চাইতো না। আর তার মা লালুকে গৃহশিক্ষক দিতে চেয়েছিল। আর লালু ভাবতো কি বলতো, গৃহশিক্ষকের কাছে ওকে বাড়িতে ডাকা মানেই পুলিশ ডাকা, মানে পুলিশ আসা আর টিউশন মাস্টার আসা সেম। তো এই কারণে লালুর মা যেহেতু জোর করে তাকে গৃহশিক্ষক দিতে চেয়েছিল, লালু তার মায়ের কাছে, মানে মায়ের পায়ের কাছে একটা রাবারের সাপ ফেলে দিয়েছিল। আর সেটি দেখে ভয় পেয়ে তার মা পড়ে যায়, আর পড়ে যেয়ে তার মায়ের পা মচকে গেছিল। সেই মচকানো পা নিয়ে তিনি অনেক দিন কষ্টে ভুগছিলেন। আর এই যে একটা রাগ রয়েই গেছে তার মায়ের প্রতি, সেই রাগটা কোথায় উঠাবে? মাকে মারবে, বকবে, কষ্ট দেবে? সেটা তো হবে না। তো এই রাগটা সে কিন্তু পুষেই রেখেছিল। আর এই রাগটা ওঠানোর সুযোগ পেয়ে যায় যেদিন স্মৃতিরত্ন তাদের বাড়িতে আসে। দেখো, স্মৃতিরত্ন ছিল একটু বয়স্ক প্রকৃতির, মানে সাধু বা বয়স্ক প্রকৃতির বাবা বা বয়স্ক প্রকৃতির যে গুরুদেব, যেটাই বলো। স্মৃতিরত্ন থাকতো বাংলাদেশের ফরিদপুরে, ফরিদপুর থেকে ভাগলপুর অনেকটা ডিস্টেন্স। বৃদ্ধ মানুষ কিভাবে আসবে? আগেকার দিনে তো ওই এরোপ্লেন বা অন্যান্য মানে যাবতীয় যে সমস্ত ভালো ভালো পরিষেবাগুলো সেগুলো তো ছিল না, বাসে করেই আসতে হতো।
তো এবার বৃদ্ধ মানুষ কিভাবে আসবে, আসতেও পারছে না। তো এক সময় হঠাৎ করে কাশিতে তিনি স্নান করতে আসবেন। এবার ভাবছে কাশি যেহেতু চলেই আসে ওখান থেকে, পাটনা ভাগলপুর আর কতই বা দূর, যাই একটু, নন্দরানী অনেকদিন ধরেই বলছে যাই দেখা করে আসি। এই সুযোগেই তিনি কিন্তু নন্দরানীর বাড়িতে আসলেন। আর এদিকে নন্দরানী যখন জানতে পারলো যে গুরুদেব আসবে, তার আনন্দ আর কে ধরে, বিশাল আনন্দ। সে পারলে পরে তার পা তো মাটিতে ঠেকেই না, মানে এমন অবস্থা। সে নিচের সবচেয়ে যে ভালো রুমটা, সেই রুমটা গুরুদেবকে দিল থাকার জন্য। নতুন নতুন খাট, নতুন মশারি, বিছানা চাদর ইত্যাদি সব ব্যবস্থা করে দেওয়া হলো। খাওয়া দাওয়া তো এলাহি ব্যাপার, সেটা আবার বলতে। আর পুজো করার একটা জায়গা করে দিল সেখানে। গুরুদেব যথারীতি সময়ে আসলেন, এসে নিয়ে, টায়ার্ড ছিল তো, বয়স্ক লোক অত দূর থেকে আসলো, সন্ধ্যার মধ্যেই খেয়ে দিয়ে বেচারা ঘুমাতে গেল। যেই না ঘুমাতে গেছে, ঘুমও পেয়েছে, অমনি তার নধর পুষ্ট ভুঁড়িটার মধ্যে টপ টপ করে ঠান্ডা জল পড়তে শুরু করলো। এইবার তো বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল, এটা বলতে ভুলে গিয়েছি, বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল। তো এবার ভুঁড়িটার উপরে জল পড়ছে, সেই জলটা তিনি একবার মুছে দিলেন। ঠান্ডা জল, ঝড় বৃষ্টির ফলে যে জল সাধারণত পড়ে থাকে সেই ধরনের জল। আচ্ছা, তারপর কন্টিনিউয়াস জল পড়েই যাচ্ছে। কি করবে এবার, জল তো আর থামছেই না। বয়স্ক মানুষ রাত্রিবেলা কাকে ডাকবে, সবাই মোটামুটি টায়ার্ড। এবার তিনি কিন্তু কষ্ট করে সে খাটটিকে সরালেন। ক্যাম্বিসের খাট সরাতে খুব একটা যে বেশি কষ্ট সেটা নয়, ক্যাম্বিসের খাটটি সরানোর পরেও তার সেই সমস্যা কিন্তু মিটল না। জল অনবরত পড়েই চলছে। এবার তিনি মনে মনে ভাবলেন, নন্দরানী মারে, তুই তিনতলা বাড়িটা করলি ঠিকই, কিন্তু ছাদটা ঠিকঠাক দিতে পারলি না। তোর ছাদ কাঁচা অবস্থাতেই ফেটে গিয়েছে, মানে নতুন বাড়ি অবস্থাতেই ফেটে গিয়েছে। আর তিনি একবারও ভাবলেন না তিনতলা বাড়ির একতলায় তিনি আছেন, সেখানে ছাদ ফাটলেই বা কি, জল পড়বে না, কারণ দোতলায় তো অন্যজন আছে। উপর থেকে জলটা কিভাবে পড়বে, এই কমন সেন্স মানে একটা সাধারণ বিষয় গুরুদেবের মাথায় কিন্তু আসেনি। তিনি সেখান থেকে বাইরে এলেন, বাইরে এসে বসলেন। কেউ নেই, কাকে ডাকবে, কে সাহায্য করবে? সেইখানে যে পশ্চিমের বড় বড় মশা, সেই মশাগুলি তাকে কিন্তু ছেয়ে ধরলো এবং ভীষণ অত্যাচার করতে লাগলো। গামছা দিয়ে মশাগুলো তাড়ানোর চেষ্টা করলো ঠিকই, সেই মশা কি আর যায়? সেই মশা তো গেলই না। সেই মশা পারলে পরে আরো তাকে কামড়ে খায়। এইবার কি করবে বেচারা, মনে মনে কিন্তু ভীষণ রাগ করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন সকালবেলা উঠে যে বাস পাবো সেই বাস ধরে বাড়ি চলে যাব, এখানে থাকা যাবে না। তো তারপর তিনি বহু কষ্টে ঘরের মধ্যে গেলেন, এদিক ওদিক একদম লন্ডভন্ড করে দিলেন ঘরটিকে, তবুও জল পড়া কিন্তু থামলো না। তারপর রাতও হয়েছে। এবার কি করবো অত রাত্রে, তিনি কিন্তু একটা কোণে কোনো রকম বসে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালবেলা যখন নন্দরানী তার গুরুদেবকে ডাকতে আসলো, তখন নন্দরানী এসে দেখে তো চমকে গেল। ওরে সর্বনাশ, হয়েছে কি, গুরুদেব একটা কোণার মধ্যে বসে শুয়ে রয়েছে। তখন তিনি কিন্তু সবাইকে চিল্লিয়ে ডাকলেন এবং বাড়ি কিন্তু মাথায় করলেন। তার বাবা মানে লালুর বাবা এসে নিয়ে দেখে তো অবাক হয়ে গেল। এবার তখন ভাবলো এটা নিশ্চয়ই লালুর কাণ্ড, কারণ ওই যে মশারির কোণে সেখানে এক টুকরো বরফ লাগিয়ে দিয়েছিল লালু কাপড়ে মুড়ে, এবং সেই বরফটির তখনও কিছু আস্ত ছিল, কিন্তু পুরোটা গলে যায়নি। আর তখন তিনি লালুর বিরুদ্ধে ফরমান জারি করলেন যে যেখান থেকে পারবে লালুকে ধরে নিয়ে আসো, আজও শায়েস্তা হবেই। লালু কি আর থাকে এগুলা করে, সে দিব্যি মাসির বাড়ি চলে গেছে অন্য পাড়ায়, গিয়ে সেখানে খাচ্ছে দাচ্ছে করে বেড়াচ্ছে। লোকজন আনতে গেছিল লালুকে, সে তার মাসি বলে দিছে লালু যাবে না। আর তারপর গুরুদেবও নিজের নির্বুদ্ধিতায় হেসে উঠলেন। কি করবে, এটা তো রাত্রেই ভাবতে পারতেন যে তিনতলা বাড়ির একতলায় জল পড়ে কিভাবে। তো এই পর্যন্তই মোটামুটি লালু গল্পটা। আর এরপরে আমরা পরবর্তী যে গল্প সেই গল্পের দিকে এগিয়ে যাব। এবার আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা
যে বামা গল্পটি, সেই বামা গল্পটি নিয়ে সামান্য দু চার কথা বলবো। এই বামা গল্পে ক্যারেক্টার তো অনেকগুলোই রয়েছে, তবে মেন ক্যারেক্টার হলো আমাদের গল্পের কথক বামা এবং নফরচন্দ্র দাস। আর আরেকটি ছোট্ট ক্যারেক্টার আছে শচীশ কবিরাজ। তো চলো গল্পটি শুরু করি। এটাও বেশ ভালো গল্প, ইন্টারেস্টিং গল্প। তো গল্পটি এরকম যে শচীশ কবিরাজের আন্ডারে আমাদের কথক কাজ করে এবং শচীশ কবিরাজ মাদুলি টাদুলি ইত্যাদি যে বিক্রি করে, মানে বুঝো তো, এই যে হাতে পরে গলায় পরে যে তাবিজ, সে তাবিজগুলো। তো শচীশ কবিরাজের আন্ডারে আমাদের কথক যখন কাজ করে তখন গেরুয়া বসন পরে তিনি বিভিন্ন জায়গায় মাদুলি, কবচ, তাবিজ ইত্যাদি বিক্রি করে বেড়ায়। আর অনেক দিন কাজ করেছে তো, আর এখন তার একটু প্রমোশন হয়েছে, তিনি এখন তার একদম কাছের লোক হয়ে গেছেন। তো শচীশ কবিরাজের শ্বশুর বাড়ি ছিল বর্ধমানের একটু ভিতরে মেমারি নামক স্টেশনে। স্টেশন থেকে আরো ভিতরে মাখমপুরে। তো মেমারি স্টেশনে পর্যন্ত যাওয়ার রাস্তা, তারপর হেঁটে যেতে হয়। তো এবার সমস্যাটা কি হলো, শচীশ কবিরাজের শ্বশুর বাড়ির তার ভাগের যে অংশটা, সেখানকার জমিদারির যে ট্যাক্স বা খাজনাপত্র, সেগুলা কালেকশনের জন্য শচীশ কবিরাজ তার এই শিষ্যকে সেখানে পাঠিয়েছে। এবার তিনি ভাবলেন কি, এত দূর যাব, কিছু মাদুলি, কবচ, তাবিজ ইত্যাদি নিয়ে যাই, যদি কিছু বিক্রি হয় পথে তাহলে লাভ হবে আমার, যাওয়াও তো হচ্ছে। আর মেমারি স্টেশনে নেমে এই সব কাজকর্ম করতে গিয়ে হয়ে গেল দেরি, বিক্রি করতে গিয়ে। এইবার হেঁটে হেঁটে যাওয়া, অত দূর, মাখমপুর অনেক দূর। এইবার প্রায় সন্ধ্যাই হয়ে আসলো। একটা জায়গায় গিয়ে, একটা পাড়ায় গিয়ে একটা দোকানে জিজ্ঞেস করলো মাখমপুর আর কত দূর। সেখানে কিন্তু লোকগুলো খুব ভালো, দোকানদার তাকে বলে দিল, দেখো সঞ্জয়পুর নামে একটি গ্রাম আছে, সেখানে তালদিঘি রয়েছে, আর সেই তালদিঘির পাশে ফাঁসুরে ডাকাতেরা ওত পেতে বসে থাকে। নতুন যদি কাউকে তারা দেখে তাহলে তার সর্বস্ব লুট করে নিয়ে তাকে খুন করে দেয়। তুমি যদি পারো আজকে এদিকেই থেকে যাও, আর যদি পা চালিয়ে যেতে পারো তাহলে মাখমপুর চলে যাও। এই মিডিল জায়গাটা একটু অ্যাভয়েড করো। এই যে একটা ভয় ঢুকিয়ে দিল, তার মনের মধ্যে কিন্তু এই ভয়টা কাজ করতেই থাকলো। তবুও তিনি, মানে আমাদের কথক, ধীরে ধীরে এগিয়ে চললেন তার গন্তব্যের পথে, মানে মাখমপুরের দিকে। যেতে যেতে সত্যিই দেখতে পেল একটা তালদিঘি রয়েছে। তালদিঘির চারপাশ দিয়ে তাল গাছ, সেখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, কাঁচা রাস্তা। সেই রাস্তার ধার দিয়ে মাঠ রয়েছে প্রচুর, সেই মাঠে গরু চড়ছে এবং প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, অনেক দূর এখনো তার উদ্দেশ্য যেখানে যাবে সে। তো ভাবছে কি করব এবার। হঠাৎ একটি, বেশি লম্বা হবে না, মোটামুটি কম হাইটেরই একটা লোক, বেশ বলিষ্ঠ গঠন, মানে বেশ মাসেল ফাসেল আর কি, বাইসেপ ট্রাইসেপ ইত্যাদি প্রচুর। তো সেরকম একটা লোক লাঠি হাতে নিয়ে তার দিকে এগিয়ে আসলো এবং বললেন যে, গুরুদেব আপনাকে তো চিনলাম না, আপনি কোন দিকে যাচ্ছেন? সে বলল, মানে আমাদের কথক, যে আমি ওই মাখমপুরে যাব, এরকম এরকম ব্যাপার ইত্যাদি খুলে বলল। তো ব্যক্তিটির নাম ছিল নফরচন্দ্র দাস। তিনি বললেন, ওখানে তো যাওয়া এখন সম্ভব না, অনেক দূর, আর আপনি যদি আজ আমার বাড়িতে আশ্রয় নেন তাহলে আমি ভীষণ উপকৃত হতাম। মানে আশ্রয় নেন বলতে আমার বাড়িতে থাকেন, আমাদের ইয়েতে খেতে হবে না, আমরা যাতে বাড়ুই, অসুবিধা নেই আপনার থাকতে। আমার চণ্ডীমণ্ডপ আছে, চণ্ডীমণ্ডপের পাশে আপনাকে থাকার জায়গা করে দেব, বাসস্থান করে দেব, আপনার কোনোটাতেই কোনো অসুবিধা হবে না। এইবার কথক ভাবলো কি, এটা তো ভালো সুযোগ, রাতটাও কোথায় কাটাবো এটারও একটা টেনশন ছিল। আর বৃদ্ধকে দেখে তো ভালোই মনে হলো, যাই তার বাড়িতে। ঢুকতে গিয়েই তার মনটা কিন্তু একটু খুঁতখুত করলো। মানে বাড়িটা বড়লোক বাড়ি হলে কি হবে, খুব একটা কিন্তু জাঁকজমকপূর্ণ নয়। একটা শ্মশানে গেলে যেমন তোমার গাটা ঝিমঝিম করবে, তার বাড়িতে ঢুকতে গিয়েও আমাদের কথকের কিন্তু গাটা ঝিমঝিম করছিল। বেশ অবস্থাপন্ন, গরু টরু, গোলা টোলা, ধানের গোলা ইত্যাদি অনেক কিছু আছে। তাকে চণ্ডীমণ্ডপের পাশে থাকতে দিল। এইবার তাকে বলল, তুমি রান্নাবাড়ি করে খাও, আমাদের সাথে তোমাকে খেতে হবে না, তুমি আলাদাই খাও, আমি একটু আসছি ভিতর থেকে।
এই যে নফরচন্দ্র দাস একটু ভিতরে গেল, এই সুযোগে কিন্তু বাড়ির একটা মহিলা ঝাড় দিতে দিতে আমাদের কথকের দিকে তাকিয়েছিল। এবার ঝাড় দিতে দিতে যখন তাকিয়েছিল, কথক ভাবলো, ইরে বাবা, এটা কি সমস্যা, কোনো বিপদে পড়বো না তো আমি? একটা অচেনা বাড়ির বউ আমার দিকে এইভাবে তাকিয়ে রয়েছে। কথক কিন্তু একটু ভয় পেয়ে গেল। বউটি সেখান থেকে চলে গেল ঠিকই, কিন্তু 2-4-5 মিনিটের মধ্যে আবার বউটি চলে আসলো। এবার সে সেখানে কিন্তু আর দাঁড়ায়নি বাইরে, সে কিন্তু গিয়ে ঢুকে গেল এবার কথকের ঘরের ভিতরে, গিয়ে বলল যে আপনি মহা বিপদে পড়বেন, এরা কিন্তু ফাঁসুরে ডাকাত, আপনাকে খুন করবে এরা রাত্রিবেলা, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালান। কিন্তু পালাবেনই বা কি করে, আপনাকে তো চারদিক দিয়ে ঘিরে রেখেছে, আপনার তো পালানোও সম্ভব নয়। আর এই কথা শুনে তো কথক আর সেখানে নেই, মানে তিনি তো, তার তো অবস্থা খুব খারাপ। সে বলল, এবার আমি তাহলে কি করব, কিভাবে বাঁচবো? তখন বলল, আচ্ছা দাঁড়ান, একটি উপায় দেখছি কি করা যায়। তখন অনেক বুঝে শুনে সেই মহিলাটি তার বাপের বাড়ির পরিচয় আমাদের কথককে মুখস্থ করে দিলেন, তার জ্যাঠার নামেই, দিদির নামেই, দিদির এখানে বিয়ে হয়েছে, থানা রায়না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পরিচয়, এবং বলল যে এই আমার শ্বশুর যখন আপনার কাছে আসবে, আপনি বলবেন আমি বামা নামক একটি মেয়ের খোঁজ করছি, যদি এই আশেপাশে যদি থাকে আমার সাথে একটু পরিচয় করিয়ে দিবেন। আর বলবেন যে আমি তাদের গুরু বংশের লোক, মানে আমি তাদের গুরু, এরকম বলবেন আর কি। যাই হোক, অনেকবার প্র্যাকটিস করে দিয়ে বাবা কিন্তু একটু আশ্বস্ত হলো, হয়তো বা বাঁচিয়ে নিতে পারবে সে। তারপর নফরচন্দ্র দাস যখন তার কাছে এলো, তখন তিনি বললেন, এরকম বামা নামে একজনকে আমি খুঁজছি, এই বামার সাথে দেখা হলে ভালো হতো, আমি তাদের গুরু বংশ, ইত্যাদি ইত্যাদি। নফরচন্দ্র দাস কিন্তু তখন একটু মুষড়ে পড়লেন, মানে তার যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটা সফল হলো না। তিনি তখন ভাবলো, গুরুদেব মানুষ, তাকে তো আর হত্যা করা যাবে না। তখন তিনি বামাকে ডেকে এনে, তার ছেলে শম্ভু তাকে ডেকে এনে সবার সাথে আমাদের গুরুদেবের পরিচয় করিয়ে দিলেন। এইভাবে একটি বামা, মানে একটি মেয়ের বুদ্ধির জন্য আমাদের যে কথক, সেই কথক প্রাণ ফিরে পেলেন। আর এই কথক যতদিন বেঁচে থাকবেন, এই বামার কথা তার মনে থাকবে। দেখো, বামা গল্পটি এটুকুই। এবার আমরা বনফুলের লেখা, মানে বনফুল তার ছদ্মনাম, তার আসল নাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুলের লেখা ক্যানভাসার যে গল্পটি রয়েছে, সেই ক্যানভাসার গল্পটি নিয়ে 2-4 লাইন আলোচনা করব। দেখো, ক্যানভাসার গল্পটিতে চরিত্র তো একদমই অল্প, হীরালাল, ভৈরব এবং তার স্ত্রী কাত্যায়নী। হীরালাল গ্রামে গ্রামে গিয়ে ফেরি করে বেড়ায়। যারা ফেরি করে বেড়ায়, দেখবে তোমাদের আশেপাশে পাড়া গায়ে বিভিন্ন লোক মাইক বাজিয়ে বা এমনি গলার স্বর বিভিন্ন ধরনের আওয়াজ বের করে যে ফেরি করে, সেগুলি হলো ক্যানভাসার। তারা গ্রামে গ্রামে গিয়ে মাজন আরও বিভিন্ন জিনিস ইত্যাদি বিক্রি করে। হীরালালও এই পেশার সঙ্গে যুক্ত। আর এদিকে ভৈরব ছিল বেকার, কাত্যায়নী তার স্ত্রী। কাত্যায়নীর বিভিন্ন ডিজাইনওয়ালা শাড়ি, আরও বিভিন্ন জিনিস ইত্যাদি পরার শখ তার চিরকালের। কিন্তু ভৈরব তো বেকার, এই জন্য ভৈরব তাকে এসব কিনে দিতে সামর্থ্য তার হয়নি বা সক্ষম হয়নি। আর যার ফলেই তাদের সংসারে লেগে যায় অশান্তি। আর এই অশান্তি এতটাই চরমে চলে যায় যে তাদের মধ্যে শুধু হাতাহাতি বাদ থাকে, বাকি মোটামুটি সবই হয়ে যায়, কথা কাটাকাটি আর কি। তারপর ভৈরব রাগ করে বাইরে বেরিয়ে যায়। আর সেই হট মাইন্ডে যখন সে ছিল, মানে যখন তার মাথা প্রচণ্ড গরম ছিল, সেই সময় তার সাথে হীরালালের দেখা হয়। আর হীরালাল তাদের পাড়ায় আসার কথাই ছিল না, কিন্তু সে অনেক দূর যায়, তো ট্রেনে করে তার গ্রাম থেকে শহরে যায়। এবার সেই শহর পার করে সে চলে গেছে আরো দূরে, মানে ঘুমিয়েছিল। এবার ঘুমিয়ে থাকার ফলে ওভার ক্যারেট হয়ে গেছে। ওভার ক্যারেট মানে ঘুমিয়ে থাকার ফলে যে ট্রেন ছেড়ে চলে যাওয়া, সেটা। আর এইভাবে করে হয়ে যাওয়ায় সে একটা গ্রামে গিয়ে পৌঁছায়, মানে ভৈরবদের গ্রামে। সেখানে এবার কি ভাবলো, এবার বিকালে ট্রেনে ফিরতে হবে। এবার তার আগে তো ট্রেন নেই, কি করবে এবার? সারাদিন তো এইভাবে নষ্ট করতে দেওয়া যায় না। এই জন্য হীরালালদের পাড়ায়, মানে হীরালাল ভৈরবদের পাড়ায় চলে আসলো, যদি কিছু বিক্রি হয় তো তাও খরচটাতে উঠবে। আর তখনই তার ভৈরবের সাথে দেখা। সে ভৈরবকে কিনতে বলে, মাজন টাজন ইত্যাদি, আরও দাঁতের মাজন আছে, চুলের কলপ ইত্যাদি আছে।
কিন্তু ভৈরব একে তো তার রাগী মেজাজ, আর তাছাড়াও সে এইসব আভিজাত্য ভালো লাগে না, তার সে পছন্দ করে না, সে নিমের ডাল দিয়ে দাঁত মাজতেই বেশি পছন্দ করে। তখন হীরালাল তার দাঁতগুলি বের করে ভৈরবকে দেখায় যে দেখো আমার দাঁতগুলি কত সুন্দর, আর সেটিও ভৈরব তখন দেখে না। তারপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটি এমন চরম পর্যায়ে পৌঁছে যায় যে আপনার মতো ঢের মিয়া দেখেছি মশাই, এই কথাটি বলে বসে ভৈরবকে হীরালাল। আর তখন ভৈরবের রাগ সামলাতে না পেরে হীরালালের গালের নিচে গিয়ে চর বসিয়ে দেয়। আর তখন বৃদ্ধ মানুষটি পড়ে যায়, পড়ে গিয়ে তার নকল দাঁত, সে যে এতক্ষণ দেখাচ্ছিল সেগুলি ছিল তার নকল দাঁত, সেই নকল দাঁতের পাটিজোড়া খুলে পড়ে যায়। আর তার সাথে তার চুল যেটি কালার করা ছিল সেই চুলের রহস্যও বেরিয়ে আসে। তখন সে বলে কি করব মশাই, অভাবের তাড়না, তার উপযুক্ত ছেলেটি মারা যাওয়ার পরে তাকে এগুলো করেই খেতে হচ্ছে। তখন ভৈরব বুঝতে পারলো সত্যি সত্যি সে অভাবের তাড়নায় এরকম কাজ করছে। তখন ভৈরব বাধ্য হয়ে বা মানবিকতার খাতিরেই তার কাছ থেকে মাজন নিল। দেখো এটাই হলো আমাদের ক্যানভাসার গল্পের বিষয়বস্তু। আর বেশি এটাতে বলার কিছু নাই, বললে তো অনেক বড়ই হয়ে যায়, আমি শর্টে বললাম। এরপরে আমরা পরবর্তী যে গল্পটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এবারে আমরা নরেন্দ্রনাথ মিত্রের লেখা নাম যে গল্পটি রয়েছে সেই নাম গল্পটি নিয়ে সামান্য আলোচনা করব। এই নাম গল্পে আমরা অসীম নামের দুজন চরিত্রকে পেয়ে থাকি, একটি অসীম চক্রবর্তী এবং একটি অসীম চৌধুরী। এছাড়া আরও কিছু কিছু ছোট ছোট চরিত্র ছিল, যেমন মনে করো বিষ্ণু কাকা, মিসেস চৌধুরী, আর একটি বৃদ্ধাও ছিল, এবং নিপা এবং দীপা মানে মিসেস চৌধুরীর দুটি কন্যা সন্তান, এটাও ছিল। তো এর মধ্যে বেশি ক্যারেক্টার নেই, খুব সামান্যই ক্যারেক্টার। চলো তাহলে একটু দুই চার কথা বলে নেই। নাম গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অসীম চক্রবর্তী যে ক্লাস 7 অবধি পড়াশোনা করছে, কিন্তু অভাবের তাড়নায় বাবা মরে যাওয়ার পরে সে আর বেশি দিন পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। তার বাবার বন্ধু ছিল বিষ্ণু কাকা, যার একটি রেশনের দোকান ছিল। সে বিষ্ণু কাকার কাছে গিয়ে একটি কাজের খোঁজ করেছিল। সে ভেবেছিল হয়তো বিষ্ণু কাকা তার রেশনের দোকানেই তাকে কাজে রেখে দেবে, কিন্তু বিষ্ণু কাকা তাকে রেশনের দোকানে কাজে না রেখে একটি কাজ ঠিক করে দিয়েছিলেন, একটা বাড়ির চাকরের কাজ। চাকর বলতে ঝিরা যেসব করে বাসন মাজা ইত্যাদি ইত্যাদি, মেয়েরা যেগুলা করে ঘর ঝাড়ু দেওয়া, ওগুলা না। একটি ছেলে মানুষ একটি বাড়িতে যে সমস্ত কাজ করে তাকে সেই সমস্ত কাজ করতে হবে, যেমন মনে করো রেশন তোলা, বাজার করা, আরও প্রচুর কাজ থাকে সেগুলি। এবার অসীমের প্রথমে কাজটি নিতে কিন্তু ইচ্ছে করেনি, কারণ সে অন্যের বাড়িতে কাজ করতে একেবারেই চাইতো না। আর তাছাড়াও সে 7 অবধি পড়ছে, সে আশা করেছিল কোনো একটা চায়ের দোকানে বেয়ারা বা অফিসের কোনো কাজ ইত্যাদি তার বিষ্ণু কাকা তাকে জোগাড় করে দিবে। যাই হোক, যখন হলো না, আর এরকম একটা বাড়িতেই যখন চাকরি খোঁজ বিষ্ণু কাকা এনে দিল, তখন সে মন খারাপ করে তার মায়ের কাছে গিয়ে এ সমস্ত কথা বলল। মা অসুস্থ ছিল বাড়িতে, মা তাকে বলল যা পেয়েছিস করতে থাক, করে নে কাজ। তখন মায়ের প্রতি অভিমান বশতই অসীম সেই কাজটি গ্রহণ করে, কিন্তু গিয়েই সে একটি বিপদের মধ্যে পড়ে। বিপদ ঠিক না, তার একটি বিপত্তি ঘটে। সেটি হলো সেই বাড়ির যে কর্তা তার নামও অসীম, তিনি ছিলেন অসীম চৌধুরী। অসীম চৌধুরী যেহেতু সেই বাড়ির কর্তা ছিল, আর অসীম চক্রবর্তী সেই বাড়ির কাজের লোক, তাই মিসেস চৌধুরী বলল যে তোমাকে আমরা এই নামে ডাকতে পারবো না, কারণ কিছুদিন আগেই, মাত্র কিছুদিন আগেই সদ্য তিনি পরলোক গমন করেছেন। আর যেহেতু তিনি এই বাড়ির কর্তা, সবসময় ওই নামে ডাকলে পরে তাদের মন খারাপ করবে, তাই সেই নামে ডাকা যাবে না, অতএব তার নাম পরিবর্তন করতে হবে। তো তারা অনেক খুঁজে তার নাম গোবিন্দ ঠিক করলো। ঠাকুর দেবতার নাম, ভালো নাম। দেখো, একটা ভূতনাথের ছেলের নামও যদি এখন তুমি কোনো সিনেমার হিরোর নামে রাখো, তার কিন্তু সেটা পছন্দ হবে না। আমরা গিন্নি গল্পেও এটা দেখেছি। তো এবার অসীমের নাম যদি গোবিন্দ রাখে, সেটা তো পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক। আর যার ফলে অসীম মনে কষ্ট নিয়েই সেই বাড়িতে কাজ করতে থাকলো। কিছুটা অমনোযোগী হয়ে গেল সে কাজ করতে করতে, এবং এরকম করে অনেক চলতে থাকে। আর
দুটো অসীম, দেখো এখানে অসীম চক্রবর্তী, অসীম চৌধুরী, একটা অসীম ক্লাস 7 পর্যন্ত, আর একটা অসীম চৌধুরী যেটা, তার প্রচুর গুণ, বই লেখেন, গান করেন, ইত্যাদি ইত্যাদি আরো অনেক। তার বইয়ের যে নামগুলোতে রয়েছে সেগুলি সোনার ইয়ে দিয়ে করা, মানে নামগুলো সোনালী রঙের। তো সেগুলি দেখে সে অবাক হয়ে যায়, নাম একই, দুটো মানুষ ভিন্ন, তাই বলে তাদের মধ্যে এত পার্থক্য। যাই হোক, তারপর একদিন মিসেস চৌধুরীর বাড়িতে লোক আসছিল, এবং লোক আসার ফলে অসীমকে মিসেস চৌধুরী গোবিন্দ নাম ধরে ডাকছিল। কিন্তু অসীম অন্য মনস্ক থাকে, বললাম না, নাম পাল্টে দিলে। এবার তোমাকে তোমার নাম ধরে না ডেকে যদি অন্য নামে ডাকা হয়, তোমার কি আর সেই নামে মুখস্থ থাকবে? যাই হোক, গোবিন্দ নাম ধরে অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও অসীম যখন কোনো উত্তর দেয়নি বা সাড়া দেয়নি, তখন মিসেস চৌধুরী তার উপর একটু রাগ করেছিল, এবং এই রাগের ফলে অসীমের মন খারাপ হয়, এবং সে কিন্তু তারপর থেকে একটু ঝিমিয়ে যায় বা কাজে একটু আরো বেশি অমনোযোগী হয়ে যায়। আর তারপরে সে একটি লক্ষণ তার দেখা গিয়েছিল যে সে মাঝে মাঝেই বাড়ি ছেড়ে কোথায় জানি চলে যেত সাইকেল নিয়ে, এবং সেটি এই বৃদ্ধাটি যখন জিজ্ঞেস করলো, বাবু কোথায় যাও তুমি, যখন যাও অনেকক্ষণ থাকো না? তখন অসীম বলল, আমি না মাঝে মাঝে মায়ের কাছে যাই, মায়ের কাছে গেলে মা আমাকে আমার নিজস্ব নাম ধরে ডাকে, সেটি আমার শুনতে খুব ভালো লাগে, আর এখানে তো আমার নকল নাম, সেটি শুনতে আমার মোটেই ভালো লাগে না। তখন বৃদ্ধাটি বলল, ঠিক আছে, সবই বুঝলাম, আমি তোমাকে এরপর থেকে যখন মিসেস চৌধুরী বাড়িতে থাকবে না, মানে বৌমা বাড়িতে থাকবে না, তখন আমি তোমাকে অসীম নাম ধরেই ডাকবো। আর এটা বলেই এই গল্পটি মোটামুটি আর কি এরকম পর্যায়ে এসেই শেষ হয়েছে। তো বেশি দীর্ঘায়িত না করে, কারণ আমাকে সবগুলো গল্প পরপর টানতে হবে, আর বেশি দীর্ঘায়িত না করে এই গল্পটি এই পর্যন্তই আলোচনা করলাম। আমরা নেক্সট গল্পের দিকে এবার এগিয়ে যাব। এবারে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অসহযোগী যে গল্পটি রয়েছে সেই গল্পের সামান্য দু চার কথা নিয়ে আলোচনা করব। অসহযোগী গল্পে আমরা ক্যারেক্টার হিসাবে পাই রমেনকে, রমেনের বাবা হর্ষনাথ, এবং তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদ। এছাড়াও আরও দু একটা ছোট ছোট ক্যারেক্টার রয়েছে যেগুলি তেমন ইম্পর্টেন্ট নয়। তো গল্পের দিকে এগিয়ে যাই। রমেন ভীষণ দুরন্ত প্রকৃতির ছেলে, সে মারপিট করে, এবং সকালবেলা ধরো একটু ভালো জামা কাপড় পরে বেরোলো, বিকেলের মধ্যে যখন বা দুপুরের মধ্যে যখন বাড়ি আসছে, সেই জামা কাপড়টি ছিন্ন ভিন্ন অবস্থায় আসে, বা জামা কাপড়টি সে ছিঁড়ে নিয়ে আসে। তো এরকম রমেন একদিন ম্যাজিস্ট্রেট সাহেবের ছেলেকে মেরে রক্তারক্তি করে দিয়েছিল। এইবার হর্ষনাথ হলো আড়তদার, সে কিন্তু বিশাল মুনাফা লোভী, মানে সে হচ্ছে লোভী আড়তদার, মানে সে ব্যবসায় লাভ ছাড়া আর কিছুই বোঝে না। তো এরকম একটা নামি দামি অফিসারের ছেলেকে তার ছেলে মেরে এসেছে, তার ব্যবসায় ক্ষতি হতে পারে, এই ভেবে সে কিন্তু বড় বড় ভেট নিয়ে, মানে উপহার নিয়ে সেই অফিসারের বাড়িতে গিয়ে হাজির, এবং তার হাতে পায়ে প্রায় ধরাধরি অবস্থা, মানে সে বারবার চাইছে যে যে কোনো প্রকারেই হোক তার রাগ তাকে ভাঙাতেই হবে, এবং সে গিয়ে বলল, আমি রমেনকে আচ্ছা করে শায়েস্তা করে দিয়েছি, এবং ভবিষ্যতে আর কোনোদিন এরকম করবে না। মানে অফিসারের থেকে অফিসারের বউকে সে বেশি তোষামত করলো গিয়ে। যাই হোক, ব্যাপারটি সে ওখানেই সেভাবেই টাকা পয়সা দিয়ে বা উপহার সামগ্রী দিয়ে মিটমাট করে দিল। এবার সে বুঝলো, না, এই ছেলেকে তো রাখা যাবে না এখানে, ওর রাখলে পরে আমার তো ব্যবসায় ভীষণ ক্ষতি হয়ে যাবে একে রাখলে। তাই সে সিদ্ধান্ত নিল কলকাতায় তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদর কাছে ছেলেকে পাঠিয়ে দেবে। আর সূর্যপদবাবু স্বদেশী করে, স্বদেশী করে জন্য তিনি কিন্তু আদর্শ নিষ্ঠাবান একজন পুরুষ। মানে তার কাছে নিয়ে গেল, নিয়ে যাবার সময় তার স্ত্রী একটু বাধা দিয়েছিল যে এই স্বদেশী পদেশী করে ছেলেকে বিগড়ে না দেয়, তুমি তো নিয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু একটু সাবধানে। তখন সূর্যপদ বলেছিল, দেখো স্বদেশীর এগুলা নামেই করে, একটা স্কুল মাস্টার, স্কুল মাস্টারের বেতনে কি আর পেট চলে, এই জন্য এগুলা জিনিস করে এক্সট্রা টাকা ইনকামের জন্য। যাই হোক, যখন নিয়ে গেল সূর্যপদ রাখতেও রাজি হলো, কিন্তু শর্ত দিল কয়েকটি, যে রমেনকে 1 বছর বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, তাকে 25 টাকা করে পাঠাতে হবে, মানে খাওয়া দাওয়া ইত্যাদি থাকা বাবদ। তো আর
রমেনের সাথে সম্পর্ক তুমি রাখতেই পারো। তো এই যে এই দুটো যে মেন শর্ত, এই শর্তে আমাদের হর্ষনাথ রাজি হয়ে বাড়ি ফিরে আসলো। পরের মাসে তিনি 50 টাকা পাঠিয়েছিলেন ঠিকই, কিন্তু 25 টাকা আবার ফেরত দিয়ে দিয়েছিলেন আমাদের যে পিস্তুত ভগ্নিপতি সূর্যপদ। সেই দেখে হর্ষনাথ ভীষণ খুশি হয়েছিলেন। আর এইভাবে প্রায় 1 বছর কেটে যায়। তারপর রমেন যখন বাড়িতে ফেরে তখন তার স্বভাব, চাল, চরিত্র ইত্যাদি দেখে তাকে চেনাই যায় না। আগে তার চুলগুলো উস্কো খুস্কো ছিল, এখন খুব সুন্দরভাবে চুলগুলো ছাঁটা রয়েছে। তার ব্যবহারেও পরিবর্তন দেখা গিয়েছে। তার এখন শান্ত স্বভাবের, কারোর সাথে কোনো গন্ডগোল, মারপিট ইত্যাদি কিচ্ছু করে না। নম্র, ভদ্র একজন আদর্শ ছেলে সে হয়ে উঠেছে। এটা দেখে মানে হর্ষনাথ তো ভীষণ খুশি। সে সূর্যপদকে অনেক আশীর্বাদ দিল মনে মনে, মানে সূর্যপদকে অনেক ধন্যবাদ দিল। আর এদিকে রমেন কি কাণ্ড করেছে বলতো? রমেন স্বদেশী আন্দোলনের মানে স্বদেশীর সাথে থেকে থেকে তার মন গরিবদের জন্য কিন্তু কেঁদে উঠত। সে আশেপাশের পাড়ায় যত গরিব, দুঃখী, ভিখারি, কাঙ্গালি যত কিছু ছিল সবাইকে তাদের বাড়িতে নেমন্তন্ন করে এসছে এবং বলে এসছে যে 7 দিন সে বিনা পয়সায় খাওয়াবে। এবং হর্ষনাথ তো একদিন তার গুদাম ঘর থেকে ফিরে এসে দেখে অবাক, অনেক কাঙ্গালি, ভিখারি মানে গরিব যারা, তারা তার বাড়ির সামনে বসে পাত পেরে খাচ্ছে। আর হর্ষনাথ তো এগুলি মোটেই পছন্দ করে না। তখন বাড়িতে ঢুকে তার মার কাছে জিজ্ঞাসা করলো, মানে রমেনের মায়ের কাছে, এসব কি হচ্ছে? আর রমেন তো তখন আনন্দে ফুটছে, মানে রমেনের ভীষণ আনন্দ। রমেন বলছে, বাবা এদের আমি খাওয়াচ্ছি, খুব ভালো লাগছে। আর তার বিভিন্ন বন্ধু বান্ধবরা পরিবেশন করছিল। আমি এদের কথা দিয়েছি বাবা, আমি এদের 7 দিন খাওয়াবো। হর্ষনাথ তো এটা শুনে রেগে গেল এবং তার মায়ের কাছ থেকে গুদাম ঘরের চাবি নিয়ে সবাইকে ভাগিয়ে দিল। আর তারপর থেকে শুরু হলো রমেন এবং হর্ষনাথের মধ্যে একটা দ্বন্দ্ব, মানে পিতা এবং পুত্রের মধ্যে দ্বন্দ্ব। তারপর থেকে রমেনের চরিত্রে পরিবর্তন দেখা গেল। মানে রমেন ধীরে ধীরে এখন কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে, মন খারাপ। সকালে বেরোলে তো বেরোলোই, আর ফেরার কোনো নাম নেই। আসলে সে পাড়ায় পাড়ায় ঘুরে সবাইকে একজোট করছে এবং তার ইচ্ছা সে তার বাবার গুদাম ঘর লুট করাবে। তারপর রমেন একদিন বাবার সাথে আলোচনাতেও বসলো। সে বলল, বাবা তুমি যত দামে চালগুলো কিনেছো তার থেকে 1 টাকা লাভ রেখে তুমি বিক্রি করে দাও না, তোমাকে তো আমি লসে বিক্রি করতে বলছি না। কিন্তু হর্ষনাথ সেটাতে তো রাজি না। আমি 14 টাকার চাল আমি 40 টাকায় বিক্রি করব, আমি 14 টাকার চাল 15 টাকায় কেন বিক্রি করব? এতে আমার লস হবে তো। আর রমেন ঠিক তার উল্টা। রমেন সাধারণ লোকের কথা ভাবে, সে লাভ লস ইত্যাদি ভাবে না। তখন সে হর্ষনাথকে হুমকি দেয়, তুমি যদি সবার মধ্যে চাল বিলি করে না দাও তাহলে আমি তোমার গুদাম কিন্তু লুট করে দেব, লুট করে সবার মধ্যে আমি চাল বিলিয়ে দেব। এবার হর্ষনাথ এ কথাটা শুনে প্রথমে ভাবছিল যে ছেলে মানুষ বলে ফেলছে, অত সিরিয়াস নেয়নি। কিন্তু তিনি 3 দিনের জন্য যখন বাইরে গিয়েছিল, অবশ্য যাওয়ার আগে থানায় বলে গেছিল যে রমেন এবং তার দলবল যদি আসে আমার গুদাম ঘরে লুট করতে, তাহলে রমেনকে ধমক দিয়ে যেন বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং বাকি যারা থাকবে তাদেরকে যেন শায়েস্তা করা হয়, মানে মারটার দিয়ে একটু লকআপ টকআপে ভরা ইত্যাদি সে বলে গিয়েছিল হর্ষনাথ। এইবার অফিসে বড়বাবু নেই, মানে মালিক নেই হর্ষনাথ। তার কর্মচারীরা ধীরে ধীরে আসবে, একটু লেটে আসবে, এটাই স্বাভাবিক। আর সেই সুবাদে রমেন সকালবেলায় গিয়ে গুদাম ঘরে লুট করা শুরু করলো। আর বন্দুক তার কাছে ছিলই। সে বন্দুক নিয়ে এরকম বসে আছে, সবাইকে বলছে তোরা লুট কর, আমি এখানে আছি, দেখি কি হয়। তারপর পুলিশ আসলো যথারীতি খবর নিয়ে, খবর পেয়ে আর কি। পুলিশ এসে রমেন বলল যে না, আমার বাবাই এগুলা দিয়ে দিতে বলছে, আর এগুলা তো কোনো করার সমস্যা নেই। তো তখন পুলিশ আরও কি করবে, পুলিশ লাইন ঠিক করার কাজে লেগে গেল। তো এবার সেইভাবে সমস্ত কিছু গুদামের কিন্তু লুট করে রমেন সবার মধ্যে বিতরণ করে দিল। আর পরের দিন যখন হর্ষনাথ খবর পেয়েই চলে আসলো, সে এসে দেখে আমার সব তো লুট হয়ে গেল, আমি তো পথে বসে গেলাম। তখন ছেলেকে সামনে রেখে তিনি গুম খেয়ে বসে থাকলেন। দেখো গল্পটি মোটামুটি এটুকুই, আমি ভীষণ শর্টে বললাম গল্পটি। গল্প আলোচনা করলে তো আধা ঘন্টা ধরে আলোচনা করাই যায়,
তো খুবই শর্টে বললাম। এরপরে আমরা নতুন যে অধ্যায় রয়েছে, মানে নতুন যে গল্পটি রয়েছে, সেই গল্প নিয়ে আলোচনা করব। এবার আমরা শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম যে গল্প রয়েছে, সেই দেবতার জন্ম গল্প নিয়ে আজ আমরা আলোচনা করব। এই গল্পে কিভাবে একটি নুড়ি পাথর দেবতার পর্যায়ে চলে গেল, সেই দৃশ্যটি এখানে দেখানো হয়েছে। এই গল্পটি আলোচনা করলে প্রথমে দেখা যাবে যে আমাদের কথক বা লেখক, তিনি অফিসে বেরোনোর সময় প্রতিদিন তার বাড়ির সামনে একটি নুড়ি পাথর বসানো ছিল। মানে ধরো রাস্তার কাজ হচ্ছে, তোমাদের বাড়ির সামনেই একদম রাস্তা, তোমাদের বাড়ি গেট, সেই গেটের পরেই রাস্তার কাজ হচ্ছে। এবার রাস্তার কাজে যখন বোল্ডারগুলা বসায়, বড় বড় পাথরগুলা, সেই পাথরগুলা বসানোর সময় কোনো একটা পাথর একটু মাথাটা এরকম করে একটু উঁচা হয়েছিল। এবার সেই পাথরটিতে তোমার পায়ে হোঁচট লেগে তুমি রাস্তার মধ্যে এগিয়ে যাও। এইবার যেদিন মনে করো তাড়াহুড়া নেই, তোমার ধীরে সুস্থে বাড়াচ্ছ, আর যেহেতু বাড়ির সামনেই একেবারে রাস্তাটা, তুমি হঠাৎ করে হোঁচট খেয়ে কি হলো, দৌড়ে চলে গেলা রাস্তার মধ্যে। এবার এদিক ওদিক থেকে তো গাড়ি আসছে, গাড়ির ড্রাইভার যে প্রতিদিন ভালো থাকবে এবং ব্রেক করবে সেটা তো গ্যারেন্টি নেই। কোনো দিন অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে, মানে যে কোনো মুহূর্তে তোমার প্রাণের একটা ভয় থেকেই যায়। আর যেহেতু তোমার থাকাটাই বেশি জরুরি, পাথরের থাকাটা অতটা জরুরি নয়, সেই জন্যই কথক একদিন এই কোদাল নিয়ে, মানে ছুটির দিনে আর কি, কোদাল নিয়ে সেই পাথরটিকে উঠানোর কাজে লেগে গেল। আর এরা তো কাজকর্ম করে না, এদের একটু মানে পাথর উঠাতে একটু ইয়ে করতেই হবে আর কি, বেশি ধরো সে হাঁপিয়ে গেছে আর কি, এটাই বলতে চাইছি আমি। তো অনেকক্ষণ ধরে পাথরটি উঠাচ্ছিল, উঠাতে গিয়ে যখন কমপ্লিট হলো, পাথরটি যখন উঠিয়ে রাখলো, চারিদিকে চেয়ে দেখে কি দু একটি জনতা জমে গেছে সেখানে, মানে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তার মধ্যে একটি উৎসাহী ব্যক্তি, মানে যার খুব কৌতূহল ছিল, সেই কৌতূহল প্রবণ ব্যক্তি হঠাৎ করে জিজ্ঞেস করে বসে, আপনি কি কোনো স্বপ্নাদেশ পেয়েছেন নাকি? মানে অনেক সময় হয় না, গ্রামে গঞ্জে শোনা যায় যে কোনো দেবী তোমাকে স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন দেখার পরে তুমি কোনো একটি জায়গায় গেলে সেখানে গিয়ে পাথর উদ্ধার করলে বা পাথর খুঁজে পেলে এবং সেটি পরবর্তীতে দেবতা হয়ে গেল। তো উনি জিজ্ঞাসা করছে, আপনাকে কি কোনো দেবতা এইভাবে স্বপ্ন দেখিয়েছে? তখন তিনি বললেন যে না, এরকম কোনো ব্যাপারই নয়, আমার এটা প্রবলেম হচ্ছিল, যার জন্য আমি এটি উঠিয়ে দিচ্ছি। কিন্তু সেই উৎসাহী ব্যক্তিটি মনে হলো তাকে দেখে যে তিনি বিশ্বাস করলেন না কথাটা। যাই হোক, এই পাথরটিকে উঠায় তিনি তার বাড়ির এক কোণে রেখে দিলেন, মানে রাস্তারই এক ধারে রেখে দিল। এবার অনেক দিন হয়ে গেল, পাথরটির কথা তো ভুলেই গেছে। আর এদিকে ধরো রাস্তা নতুন তৈরি হচ্ছে, তো হোস পাইপ দিয়ে যখন জল দেয় পৌরসভা থেকে বা মিউনিসিপালিটি বা পঞ্চায়েত থেকে, যারা রাস্তা তৈরি করছে পিডব্লিউ থেকে, তারা যখন জল দেয়, সেই পাথরটিকেও তারা জল দিয়ে ধুয়ে দিয়েছিল। এবং ধুয়ে দেওয়ার ফলে পাথরটি যে নোংরা ছিল, সেই নোংরা অবস্থা থেকে পাথরটি চকচকে হয়ে যায়। আর চকচকে হয়ে যায়, পাথরটিকে এমনভাবে বসিয়ে দিয়েছিল, চকচকে হয়ে যাওয়ার ফলে পাথরটি মানে বেশ তার উজ্জ্বলতা ফিরে আসে। এবং এদিক দিয়েই লোকে গঙ্গা স্নান করতে যেত, এবং সস্তায় যারা পুণ্য লাভ করতে চায় তারা ওই ফেরার পথে আতপ চাল, ফুল, বেলপাতা ইত্যাদি একটু ছিটিয়ে দিছে, কেউ একজন ভুল করে একদিন দিয়ে দিছে। এইবার যখন একবার দেওয়া শুরু হলো, তারপর থেকে লোক সবসময়ই ওটাতে দেয়, এবং ওই সস্তায় পুণ্য লাভ বললাম যে, এই আশায় ওখানে সবাই দিয়ে দেয়। এবার হঠাৎ করে একদিন লেখকের সাথে, মানে আমাদের কথকের সাথে ওই লোকটির দেখা। তিনি বলল, দেখলেন কি বুঝছেন? তখন বলছে, কি বুঝছি মানে? দেখলেন উনি যে দেবতা, ওই যে পাথরটি দেবতা, এটা তো আমি আগেই বলেছিলাম আপনাকে। তখন কথক এই লোকটিকে সেভাবে পাত্তা দেয়নি, মানে বলছিলেন যে আপনি কি সেই দিন থেকেই এই পাথরটার উপরে নজর রাখছেন নাকি? তখন তিনিও পাত্তা দেয়নি, দুজন দুজনের দিকে চলে গেল দুজনের কাজে। আর ওই লোকটির কাজ কি বলতো, ওই যে পাথরটিকে সবসময় দেখে রাখা, চোখে চোখে রাখা, কি হলো না হলো, এটাই তার কাজ। তারপর হঠাৎ একদিন পাথরটি উধাও তার বাড়ির সামনে থেকে। তারপর আমাদের কথক শুনতে পায় যে হঠাৎ করে তাদের অশ্বত্থ তলায় একটি পাথর নাকি, মানে শিবলিঙ্গ হঠাৎ করে নাকি প্রতিষ্ঠা হয়ে গেছে। তিনি তো বুঝলেন এ নিশ্চয়ই ওই লোকটির কাজ। এখান থেকে নিয়ে গিয়ে ওখানে এমনভাবে পুঁতছে, আর পুঁতছে মানে কি, এমনভাবে সেটাকে পুঁতেছে
আর লোকের মুখে প্রচার করেছে যে ওই পাথরটি যেন স্বর্গ মানে পাতাল ফুঁড়ে উপরে উঠছে, তুমি যতই খুঁড়ো ওটার কোনো শেষ নেই। সেই কথা শুনে লেখক হাসবে না কাঁদবে না কি করবে বুঝতে পারছে না, অথচ তার তো জীবন বীমা করা নেই। এবার বললে পরে তো লোকজন খেপে যাবে, তাকে মারেও দিতে পারে। তো যার ফলে তিনি কিন্তু চুপচাপ থাকলেন। আর তারপর একদিন চম্পারণ যাচ্ছিলেন চিনির কলের কাজে, তো যাওয়ার ফলে তিনি অশ্বত্থতলার অবস্থা দেখে তো মাথা খারাপ তার, ওর তো ভোলই পাল্টে গেছে, সেখানে মন্দির তৈরি হচ্ছে, সন্ন্যাসীরাও মোটামুটি দুই একটা এসে হাজির, তখনও অতটা মন্দির প্রচলিত হয়নি, মানে কেবল হবে হবে করছে। যাই হোক, তার উঠানো পাথর সে দেখে ভীষণ খুশি হলো যে না, যাই হোক আমি তো ওর বাবা, আমি তো ওকে ওখান থেকে উদ্ধার করেছিলাম রাস্তার পাথরের ওখান থেকে। তারপর হলো কি, সে তো চম্পারণ চলেই গেল। আর এদিকে অনেক দিন বাদে যখন ফিরে আসলো তখন হঠাৎ করে রাস্তায় দেখা, আর ওদিক দিয়ে তো এখন যাওয়া যায় না, মানে শিবের বোম বোম করে এত গাজার গন্ধ আর এত মানে চিৎকার আওয়াজ, সব সন্ন্যাসীরা এসে হাজির ওখানে। তো সেই আওয়াজে আর গন্ধে ওই রাস্তা দিয়ে এখন আর যাওয়াই যায় না। তবুও এসে নিয়ে সেই লোকটির সাথে দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে বললেন, কি মশাই, ভালোই তো বিনা পয়সায় ব্যবসা করছেন। মানে ব্যবসা বলতে কি, দেখো প্রণামী বাক্সে ঠাকুর দেবতা কারো কাছে পয়সা চায় না, কিন্তু লোকে না চাইতেও দিয়ে দেয়। তোমরা তোমার বাবা বা মায়ের কাছে পয়সা চাইতে গেলে দুবার চিন্তা করো দিবে কি দিবে না, বা চাইলে পরেও তারাও চিন্তা করে দিব কি দিব না। কিন্তু দেবতা, তিনি তো কারো কাছে চায় না, লোকে ইচ্ছা করেই তাকে টাকা দেয়। এই যে বিনা পয়সার যে ব্যবসা, সেই ব্যবসাটা তিনি কিন্তু ভালোই ফেঁদেছিলেন। এই কথাটি যখন লেখক বা কথক তাকে বললেন, তিনি এরকম করে ছি ছি ছি, কি বললেন আপনি, দেখেন আমাদের যে এই তিলকেশ্বর শিব, যেটা আমাদের এখানে ঠাকুর, তিনি আছেন জন্যই আমাদের পাড়াটা কিন্তু এখনো ভালো আছে। নাহলে আপনি দেখেন আশেপাশের বিভিন্ন জায়গায় যে রোগ শুরু হয়েছে, মহামারী, সেই মহামারীতে চারিদিকে প্রচুর লোক মারা যাচ্ছে, কিন্তু আমাদের পাড়ায় কিছু হচ্ছে কি, দেখেন কিচ্ছু হচ্ছে না। কেন বলো তো, এই বাবার চরণামৃত খেয়ে, মানে বাবার যে ধোয়া যে জল, সেই চরণামৃত খেয়ে আমরা সবাই ভালো আছি। মানে বলে কি গ্রামে বসন্ত শুরু হয়েছে? আমি তো জানি না, আমি তো এতদিন বাইরে ছিলাম। তাই ওই লোকটির সাথে বেশি কথা বলা তিনি পছন্দ করলেন না, এবং তাড়াতাড়ি করে তিনি মেডিকেল কলেজের দিকে ধাবিত হলেন। মেডিকেল কলেজে যে যাবে টিকা নিতে, ভ্যাকসিন নিতে, তার আগে তার বন্ধুর সাথে দেখা। বন্ধু বললো, হ্যাঁ টিকা ফিকা নেই, কি হবে, যা একটু ওই হোমিওপ্যাথি ওখানে যা, ভেরিলিনাম 200 গিয়ে খেয়ে নে, তোর 2 ডোজ 3 ডোজ খেলে পরেই সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, হাতের সামনে যা পাওয়া যায় আর কি, চলে গেল হোমিওপ্যাথি ওষুধের দোকানে, ওষুধ কিনে খেয়েও নিল। কিন্তু ওই যে মন কিন্তু আর মানছে না, আমার মনে হয় টিকাটা নিলেই ভালো হতো। এই হোমিওপ্যাথি তো অনেক সময় লাগে, এইগুলা দিয়ে হবে না। যাই হোক, তারপর সেখান থেকে দেখতে পেলো যে টিকা নিতে তো অনেক দূর যেতে হবে। এখন একটা অ্যাড দেখতে পেলো, পোস্টারে কিন্তু আয়ুর্বেদের ওই গাছগাছরা যে হয় ওটার অ্যাড দেওয়া আছে। তো পৌঁছে গেল সেই ঠিকানায়, গিয়ে দেখতে পেলো একটু বিশাল শিলনোড়া বুঝো তোমরা, হামালদিস্তা, সেখানে পেশাই করা হচ্ছে কোন টিকারির শিকড়, সেই শিকড় পেশাই করা হচ্ছে, সেখানে ওই একই ওষুধ তৈরি করা হচ্ছে, মহামারীর ওষুধ। তিনি যখনই বললেন, বলে ওই যে তৈরি হচ্ছে, দাঁড়ান একটু। যাই হোক, তাকে এসব দিল, শিকড় টিকড় খেলো, খেয়ে দিয়ে নিয়ে তাও তো মন শান্তি হচ্ছে না। রাস্তা দিয়ে আসলো, তার পাশ দিয়ে 2-3টা মরা চলে গেল। ভাবলো আমার তো শরীরে গেলই না ওষুধটা, কাজই শুরু করলো না, তার আগেই তো জীবাণু ঢুকে গেল। তাহলে ওষুধ যাওয়ার আগে জীবাণুটা যদি কাজ করে দেয় তাহলে কি হবে। আর ইতিমধ্যে তার মুখের মধ্যে 2-1টি ব্রণ সে দেখতে পেলো। দেখবা অনেক সময় এরকম হয়, তুমি যখন জার্নি করে আসবা বিভিন্ন দূর থেকে, তোমার ধুলাবালির ফলে কি হয় বলো তো, 2-1টা মুখে ব্রণ টোন ইত্যাদি উঠেই যায়। এটা স্বাভাবিক ব্যাপার, নোংরা টোংরা লাগলে অনেক সময় উঠে। যাই হোক, মাকে গিয়ে বললো যে দেখো মা, আমার মুখের মধ্যে ব্রণ উঠে গেলে কি বসন্ত? তাহলে দূর, এলা ব্রণ, এগুলাতে কিচ্ছু হবে না, আমি তোকে হরিতকি বেঁধে দিচ্ছি, মানে তাবিজ কবজ ইত্যাদি আর কি। এই হরিতকি তুই বাঁধ, হালকা একটা টুকরো, তোর আর কিচ্ছু হবে না। দেখো, প্রথমে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, তারপর তাবিজ কবজ, তাও কিন্তু তার মন কিছুতেই মানছে না। সে কিন্তু টিকা নিল না কেন,
সেটি তার মনের মধ্যে ওই খটকা লেগেই আছে, এটা কেন নিলাম না। যাই হোক, তারপর সব কিছু হয়ে গেল, তাও তার মন মানছে না। অবশেষে একদিন ওই সামনে দিয়ে যাচ্ছিল, গিয়ে তখন বললো, না, সবাইকে ফাঁকি দেওয়া যাবে, ঠাকুর দেবতা ঈশ্বরকে কি ফাঁকি দেওয়া যাবে? তিনি উপরে থেকে সব কিছু দেখছেন আমাদের। তাই আবার ফিরে আসলেন। ফিরে এসে শুয়ে পড়ে তিনি তিলকেশ্বর শিবকে প্রণাম করলেন, বললেন, বাবা, আমার মূঢ়তা তুমি মার্জনা করো, ক্ষমা করো আমাকে, আমি যা তোমাকে ভেবেছিলাম সব ভুল, তুমিই সত্যি। এবং উঠে নিয়ে দেখলেন যে কেউ আবার দেখে ফেলেনি তো, মানে ওই লোকটাই অ্যাকচুয়ালি, আর তো কেউ তার সাথে পরিচিত সেভাবে ছিল না। দেখো তাহলে, যাকে একদিন লাথি মারতো তাকেই আজ প্রণাম করতে হচ্ছে। মানুষের মন তাহলে কত ভীতু, মানুষ ঈশ্বরের কাছে কতটা নিরপরাধ, মানে নিরুপায় আর কি, অ্যাকচুয়ালি বলতে চাইছি। তো এই যে মানুষ ঈশ্বরের কাছে কতটা নিরুপায়, এবং একটি নুড়ি পাথর হঠাৎ করে কিভাবে ঈশ্বরের পর্যায়ে চলে গেল, এই দৃশ্যটি এই গল্পে দেখানো হয়েছে, মানে দেবতার জন্মে এই দৃশ্যটি তুলে ধরা হয়েছে। এবার আমরা নেক্সট যে গল্পটি রয়েছে সেই গল্পের নিয়ে আলোচনা করব। এবার আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের কাহিনী যে গল্পটি রয়েছে সেই গল্পের সামান্য দু একটি কথা তোমাদের সাথে আলোচনা করতে চাই। দেখো, নীল মানুষের কাহিনী যে গল্পটি রয়েছে সেই গল্পের মধ্যে মেন যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের নাম হলো রণজয়, মানে যাকে আমরা নীল মানুষ হিসাবে জেনে থাকবো বা নীল মানুষ হিসাবে দেখে থাকবো। আর তাছাড়াও আরও 2-4টি ক্যারেক্টার আমরা পাবো, যেমন মনে করো চিত্রা, তার ভাই পাপু, তার কাকা, তার মা ইত্যাদি আরও অনেকে। আর গৌণ ক্যারেক্টার তো অনেক ছোটোখাটো থাকবেই এগুলা গল্পের মধ্যে। গল্পটি শুরু হয়েছিল পাপুকে দিয়ে। পাপু তাদের রেলিং বারান্দায় বল খেলছিল। বল খেলতে খেলতে হঠাৎ বলটি টপকে জঙ্গলের মধ্যে চলে যায়। আর বলটি যখন চলে গেল, সেই বলটি তো আনতেই হবে। দুপুরবেলা ছিল, যখন সবাই ঘুমোচ্ছিল। সেই বলটি আনতে পাপু সেই জঙ্গলের মধ্যে যায়। আর সেই জঙ্গলে পাপুর একা যাওয়া নিষেধ। কারণ কি জানো? কারণ হচ্ছে সেই জঙ্গলে নাকি ভূতেরা, মানে শাকচুন্নিরা রাত্রিবেলা এসে শেয়ালের সুরে, নাকি সুরে আর কি ডাকে। তো যেহেতু শাকচুন্নি বা ভূত টুত ইত্যাদি থাকে, সেই জন্য ছোট বাচ্চাদের সেই জঙ্গলে যাওয়া নিষেধ। আর পাপুর বল যেহেতু চলে গেছে, পাপুকে তো যেতেই হবে। সে সাহস করে জঙ্গলে যায়। জঙ্গলে গিয়ে সে দেখতে পায় দূরে জামরুল গাছের পাশে বা জামরুল গাছের পেছনে একটি দৈত্যের মতো নীল রঙের কেউ যেন ঘরের কালি দিয়ে তার গায়ে পেইন্ট করে দিয়েছে। তো সেরকম দৈত্যের মতো একটি লোক সে দেখতে পায়। লোকটিকে তো দেখে পাপু প্রথমত ভয় পেয়েই যায়। আর তারপর তার থেকে বড় আশ্চর্য ঘটনা এটাই যে লোকটি তার নাম ধরে ডাকে এবং বলে যে তার দিদি চিত্রাকে একটু ডেকে দিতে। পাপু ব্যাপারটি বুঝতে পারে না, ছোট মানুষ, বাচ্চা। সে কিন্তু দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে এবং ভূতটিকে বা দৈত্যটিকে লাথি দেখায়। তারপর বাড়িতে গিয়ে যখন সবাইকে বলে, বিশেষত তার কাকু, মা, দিদি ইত্যাদিকে বলে, তখন সবাই মিলে তারা দেখতে যায় এবং চিত্রা তো দেখতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন নীল মানুষটি তার কাছে এসে তাকে কোলে তুলে নিয়ে জঙ্গলের ভেতরের দিকে যাচ্ছিল। এমন সময় পাপুর যে কাকা রয়েছে তার চিৎকারে পাড়ার সকলে চলে আসে এবং সবাই মিলে এই রণজয়কে, মানে দৈত্যটা আর কি, অ্যাকচুয়ালি পরে আসবে, তার নাম রণজয়, তাকে অ্যাটাক করে। কিন্তু তার গায়ে এত শক্তি যে সে মোটা মোটা লাঠিগুলোকে ধরে শালের কাঠির মতো পটপট করে ভেঙে দিচ্ছিল। আর তখন দেখলো রণজয় যে এই ঝামেলাটা বেশি বাড়িয়ে লাভ নেই, আমি পালিয়ে চলে যাই। তাই সে দৌড়ে সেখান থেকে পালিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। আর এই যে লোকে দেখে নিল দৈত্য, এই নিয়ে তো গ্রামে গঞ্জে প্রচুর কথা হতে থাকলো। পরের দিন খবরের কাগজে লোকজনের মুখে প্রচার হতে থাকলো প্রচুর কথা। সেই দৈত্যের নাকি মূলের মতো দাঁত, মুখ দিয়ে আগুন বেরোয়, মরা মানুষকে বাঁচিয়ে তুলেছে ইত্যাদি ইত্যাদি, আরো অনেক কিছু, শিম্পাঞ্জি, গরিলা, অনেক কিছু, মানে লোকে যে যা পারছে বলে গিয়েছে। আর এদিকে রণজয় এই অবস্থা কেন হয়েছিল বলো তো? তোমরা তো এলিয়েনের নাম শুনেছো বা অনেকে সিনেমাও দেখেছো এলিয়েনকে নিয়ে। তো সেরকম উপরের গ্রহ থেকে, মানে অন্য গ্রহ থেকে কিছু প্রাণী এসেছিল। লোক বলবা না, প্রশ্নতেও লোক লিখবা না,
প্রশ্ন উত্তরে, কোনো লোক এখানে আসেনি, প্রাণী এসেছিল। অন্য গ্রহে কি লোক থাকে, গরু থাকে, ছাগল থাকে, কি থাকে আমরা কেউ দেখেছি? কিচ্ছু দেখিনি, প্রাণী থাকে। তো সেই প্রাণী এসেছিল, প্রাণী এসে রণজয়কে টাচ করার ফলে রণজয়ের গায়ের রং নীল হয়ে গিয়েছিল এবং রণজয়ের শরীরে প্রচণ্ড শক্তি চলে এসেছিল। এবার রণজয়কে তারা এখান থেকে তাদের গ্রহে নিয়ে যেতে চায়, কিন্তু রণজয় এই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য কোথাও যেতে নারাজ, তাই সে পালিয়ে পালিয়ে বেড়ায়। আর অন্য গ্রহের প্রাণীরা জল দেখলে বেশি ভয় পায়, মানে জলকে তারা ভীষণ ভয় পায়, এই জন্য রণজয় সবসময় জলের ধারে পাশেই থাকে। আর এই যে দৈত্য হয়ে গেল, দৈত্য হয়ে যাওয়ার ফলে রণজয় তো নিজের বাড়িতেও গিয়েছিল, কিন্তু তার বাবা মা তাকে তাড়িয়ে দিয়েছিল, বলছে তুই মারা গিয়ে ভূত হয়েও আমাদেরকে জ্বালাতে এসেছিস। দেখো, বাবা মা যদি চিনতে না পারে, পাড়ার লোক কিভাবে চিনবে বলো? আর তার খিদা পেয়েছে, এবার কি খাবে সে? লোকের কাছে গিয়ে তো চাইতেও পারবে না, লোকে তো ভয় পাবে, তাকে তাড়িয়ে দেবে। আর যেহেতু রাত হয়েছিল, তাই সে একটি পাড়ার মধ্যে গেল, যদি কিছু খাবারের সংস্থান হয় বা খাবার যদি খুঁজে পায়। তো এরকম ঘুরতে ঘুরতে একটি বাড়িতে লেবু দেখতে পেল, বাদামি লেবু। কিন্তু বাদামি লেবু কি আর খালি পেটে খাওয়া যায় বলো? ভীষণ টক, আর সেটা খেয়ে খেয়ে পেট ভরবে? মুরগির খামার সে দেখতে পেল, কিন্তু মুরগি চুরি করে খাবে রণজয়? অবশেষে যে রণজয় একদিন রবীন্দ্রসঙ্গীত গাইতো, যে রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে পারতো, সেই কিনা এখন মুরগি চুরি করে খাবে? এটা কোনোদিন হতে পারে যুক্তিতে? তার বিবেকে কিন্তু বাধা দিল। আর তারপর সে একটি তালাবন্ধ বাড়ি দেখতে পেল। তালাবন্ধ বাড়ি মানে কি? সেই বাড়িতে কেউ নেই, কিছু না কিছু খাবার তো থাকবেই। তো সে সেই বাড়িতে ঢুকে গেল, তালাটি হাত দিয়ে পটাং করে টান মারতেই তালাটি কিন্তু ভেঙে গেল। গিয়ে দেখলো কিছু চাল ডাল ইত্যাদি রয়েছে, আর সে তো রান্না কিছু পারে না, তাই সে বাধ্য হয়ে খিচুড়ি বসানোর সিদ্ধান্ত নিল। এবার খিচুড়ি, চাল ডাল আলু ইত্যাদি ধুয়ে পেঁয়াজ খিচুড়ি বসিয়ে দিয়েছে। সে একটু রেস্ট নেওয়ার জন্য পাশের ঘরে গিয়ে খাটে শুয়েছিল। এমন সময় খটখট করে আওয়াজে সে কিন্তু টের পেয়ে যায় যে এই বাড়িতে কেউ এসেছে। তখন সে গিয়ে দেখে দুটি চোর এসেছে সেই বাড়িতে চুরি করতে। আর আরেকটি কথা বলতে ভুলে গেছি, যখন রণজয় ঢুকছিল বাড়ির ভেতরে, একটি কুকুর ঘেউ ঘেউ করছিল, কুকুরটিকে পা ধরে ছুঁড়ে সে বাইরে ফেলে দেয়। আর তারপর তো কুকুরটির আর পাত্তাই পাওয়া যায় না। চোর দুটি যখন আসে চুরি করতে, তার মধ্যে একটি চোর ছিল সাহসী, একটি ছিল একটু দুর্বল। দুজন মিলে বেশ খুব সুন্দর জাকিয়ে চুরি করছে। ওরা ভাবছে বাড়িতে তো কেউ নেই, গ্যাস যে জ্বলছে সেটা তো লক্ষ্য করবে। চোর এটুকু বুদ্ধি তাদের নেই, গ্যাস জ্বলছে সেটাও লক্ষ্য করেনি, মানে খিচুড়ি গ্যাস তো তখন ছিল না, সরি আমারই বলার ভুল, উনুন জ্বলছে সেটা তো লক্ষ্য করেনি। আর দুটি চোর মিলে চুরি করছিল থালা বাসন ইত্যাদি সব কিছু। তার মধ্যে একটি চোর একটু বাইরে গেছিল, তখন সেই সময় রণজয় তাকে ধরে বেঁধে উঠানের মধ্যে রেখে আসে, যেহেতু তার গায়ে অনেক শক্তি। আরেকটু চোরের সাথে একটু মশকরা করার জন্য তার পাশে গিয়ে বসলো, দুই একটা জিনিসপত্র চোরের ইত্যাদি সরিয়ে রাখতে থাকলো। তারপরে হেবো হেবো করে ডাকলো, মানে আরেকটি যে চোর ছিল তার নাম ছিল হেবো। হেবো হেবো করে ডাকাতে দ্বিতীয় চোরটি কোনো উত্তর না পেয়ে রণজয়ের দিকে তাকিয়ে দেখলো, এরে ভাবা এ তো ভূত, দৈত্য। কিন্তু যেহেতু সেই চোরটি ছিল সাহসী, সেই চোরটি কিন্তু রণজয়কে ছুরি মেরে দেয়। এবার ছুরি মেরে দেওয়ার পর রণজয়ের বুক চিরে তো রক্ত বের হয়, আর রক্তগুলো ছিল সমস্ত নীল রঙের আর সুতোর মতো আর কি। এবার রক্তগুলো কিছুক্ষণ বাদেই জমাট হয়ে গেল। তারপর পটাপট পটপট করে যেমন সুতা যেমন ছিঁড়ে, তেমনি ছিঁড়ে ছিঁড়ে রক্তগুলো বের করে, মানে সুতোর মতো আর কি ছিঁড়ে দিল। রণজয় ভাবলো হয়তো আমি মরে গেছি, কিন্তু না, মারা যায়নি। তার ক্ষত স্থান ধীরে ধীরে কিন্তু সেরে গিয়েছে, আর সে কিন্তু এইভাবে সারভাইভ করে নিয়েছিল। আর তারপর চোরটি যখন দেখতে পেল, ওরে বাপরে, একে তো কিছু করা যাবে না, তখন আবার একটু মারতে গিয়েছিল। তখন রণজয় তাকে পরাস্ত করে ওই দ্বিতীয় চোরটির পাশে, মানে প্রথম চোরটির পাশে আবার তাকে নিয়ে গিয়ে শুইয়ে রাখে এবং খিচুড়িটা খায়। খিচুড়ি রান্না হয়ে গেলে আর তারপর এবার তার ফেরার পালা, কারণ ভোর হওয়ার আগে তাকে পালাতে হবে জঙ্গলে, লোকজন যদি দেখে ফেলে তাহলে তার বিপদ রয়েছে। আর সে যাবার আগে একটি চিঠি লিখে গেল সেই বাড়ির মালিকদের উদ্দেশ্যে। কি লিখলো বলো তো? যে সামান্য আপনার চাল ডাল একটু খেয়েছি ঠিকই, কিন্তু আপনার বাড়ির
অনেক বড় ক্ষতির হাত থেকে আমি বাঁচিয়ে দিয়েছি। ইতি কি বলতো? ইতি নীল মানুষ। দেখো গল্পটি মূলত এটুকুই ছিল। গল্পেরও অনেক বড়, গল্প আলোচনা করতে গেলে অনেকক্ষণ লাগবে। আরেকটি কথা বলে রাখি, আমার কিন্তু প্রত্যেকটি ভিডিওর আলাদা আলাদা করে তোমাদের সাথে গল্প ভিডিও দেওয়া রয়েছে, মানে প্রত্যেকটি আলাদা আলাদা করে গল্পের বড় বড় ভিডিও বানানো রয়েছে। যদি তোমরা মনে করো যে বড় ভিডিও দেখে নেব, তাহলে বড় ভিডিওতে গিয়ে দেখে নেবে। আচ্ছা, নীল মানুষ তাহলে এটুকুই। এবার আমরা পরবর্তী গল্পের দিকে এগোই। এবার আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক যে গল্পটি রয়েছে, সেই গল্পের হালকা 2-4 লাইন জেনে নেব। দেখো, গন্ধটা খুব সন্দেহজনক একটা হাসির ভূতের গল্প। মানে ভূত ঠিক না, ভূতের কোনো উল্লেখও নেই, আবার ভূত আছেও, মানে একটা কেমন জানি গল্প। পড়ে বেশ মজা পাবে। মানে এখানে ভূতেরা মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করে না, তাদের অত্যাচার করে না, তাদের ভয় দেখায় না, কিছুই করে না, একটা ফ্রেন্ডলি টাইপের ভূত আর কি। তো গল্পটিতে আমরা দেখতে পাই দিদিমা এবং দাদামশাই, মানে আমাদের কথক বা লেখকের দিদিমা এবং দাদামশাই। তার যেহেতু ট্রেনে চাকরি করতো, গার্ড ছিল, তাকে কিন্তু বিভিন্ন জায়গায় বদলি হয়ে যেতে হতো। একবার তাকে দোমোহনী নামে একটি জায়গা, সেই দোমোহনীতে বদলি হয়ে যেতে হয়। এবার দিদিমার তো অনেকগুলো সন্তান, এতগুলো সন্তান নিয়ে তার বাড়িতে থাকাও একটা সমস্যা। আর সেখানে দোমোহনী জায়গাটি বেশ সুন্দর, কিন্তু একটাই সমস্যা, সেখানে কাজের লোক পাওয়া খুব জ্বালা। মানে কাজের লোক কিন্তু পাওয়া যায় না। অনেক কষ্ট করে একটা কাজের লোক দিদিমা পেয়েছে, কিন্তু পার্শ্ববর্তী স্থানের যে সমস্ত মহিলারা, তারা এসে সেই দিদিমাকে মাঝে মাঝে বলে যেতেন যে দেখেন, আপনারা নতুন এসেছেন, এখানে বুঝতে পারবেন না, কিন্তু একটু দেখে শুনে বুঝিয়ে সুঝিয়ে একটু বাজিয়ে লোক রাখবেন, এরা কিন্তু ভালো নয়, মানে এরা এরকমই আর কি। কিন্তু সবাই বলে যাচ্ছে দিদিমাকে ভালো মতন দেখে শুনে রাখবেন। কি দেখে শুনে রাখবে, কাকে দেখে শুনে রাখবে, লোককে আবার কি দেখে শুনে রাখবে, সেইটা আর কেউ খুলে বলছে না। ওরা ওরকমই, আরে কারা ওরাটা কারা, সেটা আর খুলে বলছে না। তোমাকে মুখের সামনে বলে দিয়ে যাচ্ছে সব, কিন্তু প্রকাশ করছে না। এটা একটা দ্বন্দ্বের মধ্যে রেখে দিয়েছিল দিদিমাকে। যাই হোক, সে কমলা নামে একটি কাজের মাসিকে ঠিক করেছিল। আর দাদামশাই তো বাইরে বাইরেই থাকতেন, সপ্তাহে 1-8 দিন আসতেন। দিদিমা এই 8-9টা সন্তানকে নিয়ে ঘরকন্না করতেন, কাজ করতেন। তো এরকম একদিন পাশের বাড়ি থেকে আসছিল একটা মহিলা, তার সাথে আড্ডা মারতে, বলছে কই তোমাদের ঝিটাকে দেখি তো। আর এদিকে যেহেতু পাশের বাড়ি থেকে সেই মহিলাটা আসছে, ঝি তো আউট, মানে ঝি কাজ ছেড়ে দিয়ে বাসন, যেটা কলপারে যেটা মাজছিল, সে বাসন রেখে দিয়েই ঝি কিন্তু পালিয়েছে। কোথায় পালিয়েছে, চারিদিকে খোঁজ করেও কিন্তু ঝিকে পাওয়া গেল না। তারপর উনি তো বুঝতে পারছে যে পাশের বাড়ি থেকে এসেছিল, তিনি বলছে একটু বাজিয়ে সাজিয়ে রাখতে পারেন না দিদি এই ঝিগুলোকে। তারপর তিনি যখনই চলে গেল, হুট করে কোত্থেকে কমলা এসে নিয়ে হাজির, যে এবং বলল যে এই সমস্ত বাইরের লোকজন আসলে আমাকে আপনি ডাকবেন না, এতে আমার খুব অসুবিধা হয়। যাই হোক, দিদিমার মনে একটু খটকা কিন্তু থেকেই গেল। আর দাদামশাই এরকম একবার কিন্তু বিপদে পড়েছিলেন। তিনি যেহেতু গার্ড ছিলেন, গার্ডটারা তো সাধারণত পিছনেই থাকে, আগেকার দিনে তো সেরকমই থাকতো, আর তাদের হাতে লণ্ঠন ছিল, টর্চ ছিল ইত্যাদি। তখন তো আর এরকম বিদ্যুতের ব্যবস্থা ছিল না, বা মনে করো ইলেকট্রিকের যে ইয়েগুলো, সিগন্যালগুলো, অনেক সময় হতো কি স্টেশন ম্যানেজার রাত্রে ঘুমিয়ে পড়তো, ঘুমিয়ে পড়ার ফলে হয়তো বা সিগন্যাল দিতে ভুলে গেল, কাজে ট্রেন তো রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে যাবে, তাই না? এখনকার মতো তো আধুনিক ছিল না। তো এরকম হঠাৎ একদিন রাতের অন্ধকারে ট্রেন কিন্তু থেমে যায়। ট্রেন থেমে যায়, এবার দাদামশাই পিছনে রয়েছেন, ট্রেনের গার্ড হঠাৎ শুনতে পায়, মানে একটা আওয়াজ আসে, ট্রেনের ওয়াগন দিয়ে কে যেন উপরে উঠছে, মানে ছাদে কে যেন উঠছে। এবার ডাকাতরা অনেক সময় হয় ওরকম ট্রেন লুট করে, যেহেতু মালগাড়ি ট্রেন লুট করার সম্ভাবনা থাকে, তাই তিনি কিন্তু চেক করার জন্য নিচে নামলেন, কিন্তু তেমন কাউকে দেখতে পেলেন না। এরকম করতে করতে কিন্তু অনেকটা এগিয়ে গেলেন, সামনে ইঞ্জিনের কাছে গিয়ে দেখতে পেলেন সবাই গামছা পেতে ঘুমিয়ে গেছে। এইবার এমন সময় সিগন্যাল হয়ে যায়। সিগন্যাল হওয়াতে তিনি তো একদম মাথা থেকে শেষ পর্যন্ত আসবেন, সময় তো লাগবে রে বাবা, একটু একটু সময় লাগবে।
এই সুযোগে ট্রেন চলতে শুরু করে দিল। আরে গার্ড তো সিগন্যালই দিল না, ট্রেন চলবে কিভাবে? হঠাৎ করে তিনি দেখতে পান কি বলতো, কেউ একজন অবিকল দাদার মতো পোশাক পরে, মানে দাদামশাইয়ের মতো পোশাক পরে ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে, আর যার ফলে ট্রেনটি কিন্তু চলতে শুরু করেছে। আর লোকটি যখন দাদামশাইকে পার করে যাচ্ছিল, তখন লোকটি দাদামশাইকে দেখে ফিক করে হেসে চলে গেল। সেবার দাদামশাই হেঁটে হেঁটে সেখান থেকে বাড়ি ফিরছিল অনেক কষ্টে। এটা গেল দাদামশাইয়ের অভিজ্ঞতা। আগেরটা বলছিলাম দিদিমার অভিজ্ঞতা। এরপরে দাদামশাইদের বাড়িতে তার বাবা আসবে। দাদামশাইয়ের বাবা যেহেতু ধার্মিক প্রকৃতির ছিলেন, তাই ভূতেদের একটু সমস্যায় হচ্ছিল। তিনি যখন ট্রেন থেকে নামলেন, তখনই তিনি একটা যেন আষ্টে গন্ধ পেলেন। এই আষ্টে গন্ধটা তিনি দোমোহনীতেই শুধু পেলেন, অন্য কোথাও কিন্তু নাই। একটা কথা তোমাকে বলে রাখি, তোমরা যখন নিজের ঘরে থাকবে, সেই ঘরের যে একটা গন্ধ, সেই গন্ধটাতে তুমি অভ্যস্ত হয়ে যাবে। এবং নতুন করে যখন কোনো ফ্রেন্ডসের ঘরে যাবে, তুমি তোমার বন্ধু বান্ধবের ঘরে, সেখানে গিয়ে কিন্তু একটা আলাদা গন্ধ পাবে। সেই গন্ধটা তোমারই লাগবে, তোমার বন্ধু কিন্তু পাবে না। তোমার বন্ধু আবার যখন তোমার ঘরে আসবে, সে তখন কিন্তু একটা গন্ধ পাবে যেটা তুমি পাও না। প্রত্যেকটা জায়গার একটা আলাদা আলাদা গন্ধ রয়েছে, সেখানে যারা বাস করে তারা সেটা পায় না। দোমোহনীতেও একটা আষ্টে গন্ধ রয়েছে, দোমোহনীতে যারা বসবাস করে তারা কিন্তু সেটা পায় না। হঠাৎ করে কেউ আসলে পরেই সেই গন্ধটা পায়। তো দাদামশাইয়ের বাবা নেমে নিয়েই সেই গন্ধটা তিনি পেয়েছেন, এবং প্রথম দিন থেকেই তিনি বলে বেড়াতেন, গন্ধটা কিন্তু ভালো না, গন্ধটা ভীষণ সন্দেহজনক। আর এই যে বিভিন্ন মিরাকেল জাতীয় যে ঘটনাগুলা, সেগুলিতেও তিনি অবাক হয়ে যায়। এই ধরো তাদের স্কুলের মাঠে যে খেলা, একবার ম্যাজিক খেলা হয়েছিল। ম্যাজিক খেলাতে হয়েছিল কি, লাঠি একা একাই উপরে উঠে যায়, আর আগুনের খেলা দেখাতে গিয়ে মুখ থেকে সবসময় আগুন বেরোয়, এবং আরও বিভিন্ন ধরনের, মানে একটা ম্যাজিকের যে ম্যাজিশিয়ান যেটা যেটা চায়নি, সেই ধরনেরও অভিজ্ঞতাগুলো কিন্তু তার হয়েছিল। লোকজন তো ভাবছে দারুণ ব্যাপার, হাততালি দিয়ে সবাই উৎসাহ দিচ্ছে, কিন্তু ম্যাজিশিয়ান বুঝেছিল আসল রহস্যটা কি। আদৌ তো সে কিন্তু সেটা করেইনি। আর তাছাড়াও ধর্মদাস নামের একজন ব্যক্তি ছিল, যে মেয়েদের অভিনয় করত নাটকে। আর যেহেতু সেইটা একটা ছোট্ট পাড়াগা, সবাই সবাইকে চিনতো, বুঝলে তো। তো ধর্মদাস নাটকের আগের দিন অসুস্থ হয়ে পড়লো। এবার তার পাঠটা কে করবে বলো তো? কিন্তু দেখা গেল নাটকের সময় তার পাঠ করার লোকের কিন্তু অভাব হলো না। কোত্থেকে একজন ঠিক ধর্মদাসের মতো দেখতে একজন ব্যক্তি এসে মেয়েদের অভিনয় করে দিয়ে চলে গেল। কেউ বুঝতেই পারলো না ওটা ধর্মদাস নয়, ধর্মদাস তো রোগে পড়ে রয়েছে। সমাদ্দার বাবু বুঝতে পেরেছিল। সমাদ্দার বাবু কিন্তু জানে সব ব্যাপারগুলো। সমাদ্দার বাবু সেই এলাকায় থেকে থেকে অভ্যস্ত হয়ে গিয়েছে, কিন্তু তবুও সমাদ্দার বাবু দাদামশাই বাবার সাথে থাকলেও তাকে কিন্তু খুলে বলেনি কোনো কথাই। যেমন মনে করো, ফুটবল ম্যাচ একবার হচ্ছিল চা বাগানের সাথে দোমোহনীর আর কি। চা বাগানের ছেলেপেলেরা বেশিরভাগই এসটি প্রজাতির, মানে সাঁওতাল যারা বলতে পারো, তারা খেলাধুলায় বেশি আগ্রহী হয় এবং তারা পারদর্শীও হয় বটে। তো এই যে সাঁওতাল পরগনার সঙ্গে চা বাগানের সঙ্গে দোমোহনীর খেলা, তাতে দেখা যাচ্ছে কি, ওরা তো 11 জন খেলছেই, কিন্তু দোমোহনীর এখান থেকে 11 জন তুমি শো করছো, কিন্তু খেলছে কিন্তু 12-13 জন, 14 জন, 15 জন ইত্যাদি। তো প্রথমে সেই চা বাগানের ক্যাপ্টেন ধরে ফেলছে যে এখানে কিন্তু 2-3 জন বেশি খেলছে, আর যারা যারা খেলছে তারাই গোল দিচ্ছে, যাদেরকে দেখতে পাচ্ছে তারা কিন্তু গোল দিচ্ছে না। আর তখন রেফারি খেলাটা থামিয়ে দিয়ে গুনলো, কিন্তু গুনের কি দেখা যাচ্ছে বলতো, লোক তো সেই 11টাই। তারপর আবার যখন খেলা শুরু হলো আর কি, ঘাস থেকে, এদিক থেকে ওদিক থেকে, হাওয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে ছেলে পেলে হঠাৎ করে চলে আসছে কোথা থেকে। তারপর রেফারি তো বললো অ্যাটলিস্ট 10, মানে 10 জন এখানে অতিরিক্ত রয়েছে। তারপর অবশেষে কিন্তু খেলা বন্ধই হয়ে গেল। তো এই ধরনের ইয়েগুলো হয় আর কি। আর তাছাড়া বড় মামার একটা গল্প রয়েছে এখানে। বড় মামা মানে ছোট অবস্থায় যখন পড়াশোনা করতো, তিনি কিন্তু ভূতকে ভয় পেতেন। এবার মাস্টারমশাই পড়াচ্ছে, তার টয়লেট চাপছে। এবার আগেরকার দিনে তো সেরকম ধরো কারেন্ট ছিল না, মানে বিদ্যুৎ। তো এবার তিনি টয়লেট করতে যাবেন, কে যাবে সঙ্গে? মাস্টারমশাইকে তো আর বলতে পারে না, মাস্টারমশাই চলেন, আমি টয়লেট করব, আপনি দাঁড়িয়ে থাকবেন।
এটা তো প্রেস্টিজের ব্যাপার। যাই হোক, ভূতকে ভয় পায় কিন্তু বড় মামা বুঝবে ব্যাপারটি। সে চলে গেল অন্ধকারে, গিয়ে আকাশে বাতাসে তাকিয়ে ডাক দিল, ওরে কে আছিস রে, আয় একটু দাঁড়া। যাই হোক, যথারীতি তাদের দায়িত্ব তারা পালন করলো, চলে এসে দাঁড়ালো। সে টয়লেট করলো, টয়লেট করে ফিরে যাচ্ছিল, তখন সে ভূতটি জিজ্ঞাসা করলো বড় মামাকে, আচ্ছা আপনি আমাকে ডাকলেন কেন, আপনি কিসে ভয় পান? বড় মামা গম্ভীর স্বরে বলল, ভূতে। আরে ভূতে যদি ভয় পায় তো ডাকলি কাকে? এটা একটা হাস্যরসাত্মক গল্প আর কি। যাই হোক, তো তারপর এই ধরনের অনেক ঘটনা ঘটতে থাকে, এবং বললে তো অনেক কিছুই বলা যায়, দেখো একটু শর্টে করে দিচ্ছি আর কি। তো তারপর একদিন দাদামশাইয়ের বাবা বাজার থেকে জ্যান্ত মাছ নিয়ে ফিরছিলেন খলুইতে করে। তো সেই খলুইতে করে জ্যান্ত মাছ নিয়ে ফেরার পথে একটা মাছ কিন্তু লাফিয়ে মাটিতে পড়ে যায়। আর সেই সময় পাশ দিয়ে একটি লোক যাচ্ছিল, তিনি কিন্তু তুলে সেই মাছটি খোলের মধ্যে ভরে দেয়। তখন দাদামশাইয়ের বাবা তার গা শুকে বলেন যে ব্যাপারটি কেমন লাগছে, গন্ধটা খুব সন্দেহজনক। এবং এর উত্তরে সেই ভদ্রলোকও কি করেছিল বলতো, মানে সে আদতই ভূত না ব্যক্তি সেটা এখানে উল্লেখ নেই, কিন্তু তিনিও দাদামশাইয়ের বাবার গা শুকে বলেছিলেন, আপনাকেও তো আমার সন্দেহ হচ্ছে মশাই, গন্ধটা তো আপনার গা থেকে বেরোচ্ছে, সন্দেহজনক ব্যাপারটি। এই যে একটা ভূত হয়ে যে একটা সাধারণ মানুষকে টিটকিরি দিয়ে গেল, এটি কিন্তু দাদামশাইয়ের বাবার ভীষণ প্রেস্টিজে লেগেছিল। এরপর থেকে তিনি আর কোনো দিন কখনো এই গন্ধের কথা বলতেন না। দেখো, এই গন্ধটা খুব সন্দেহজনক যে গল্পটি রয়েছে, সেই গল্পটি কিন্তু এটুকুই। এবার আমরা শেষ যে গল্পটি রয়েছে হুমায়ুন আহমেদের লেখা লোকটি, সেই লোকটি গল্প নিয়ে সামান্য আলোচনা করব। লোকটি যে গল্পটি রয়েছে হুমায়ুন আহমেদের লেখা, সেই লোকটি গল্পের একমাত্র যদি ক্যারেক্টার কেউ উল্লেখযোগ্য, সেটি হলো আজহার উদ্দিন খাঁ। এছাড়াও আমরা একটি জনৈক যুবকের পরিচয় এখানে পাই, আর তাছাড়াও এই আজহার উদ্দিন খাঁয়ের ম্যানেজার মঈনুদ্দিন, তার পরিচয় আমি পেয়ে থাকি, মানে আমরা এখানে পেয়ে থাকি। লোকটি গল্পে দেখা যায় আজহার উদ্দিন খাঁ ভীষণ কৃপণ প্রকৃতির লোক। তিনি একটি সাধারণ জীবন যাপনের জন্য যতটুকু প্রয়োজন তিনি ততটুকুই ব্যয় করতে আগ্রহী। প্রয়োজনের থেকে একটু বেশি ব্যয় করতে তিনি কিন্তু আগ্রহ প্রকাশ করেন না। তার গেঞ্জি কারখানা রয়েছে নারায়ণগঞ্জে, এবং তার বড় বড় ফ্ল্যাট বাড়ি রয়েছে ঢাকায়, কিন্তু তিনি সেগুলি ভাড়া দিয়ে একটি গ্রামে তিনি 3 কামরা বিশিষ্ট একটি ফ্ল্যাটে থাকেন। আর যেহেতু 3 কামরা বিশিষ্ট ফ্ল্যাট তার প্রয়োজন হয় না, তাই তিনি চাচ্ছিলেন যে এত বড় ফ্ল্যাট তো আমার প্রয়োজনই হয় না, আমি যদি 2 BHK ফ্ল্যাট নেই তাহলে ক্ষতি কি। এই ধরনের কৃপণ। আর খাবার তো মানে নষ্ট করেই না, খুব সামান্য পরিমাণ খাবার খায়, টাকা পয়সারও তিনি প্রচণ্ড কৃপণ, আর এটা অনেকেই জানে, সবাই জানে। আর খাবার বলতে কি বলতো, বিস্কুট, ডিম সিদ্ধ, একটি কলা ইত্যাদি, এগুলো খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। আর কিপটে মানে এমন কিপটে, ধরো পিঁপড়ে একটা চিনির কৌটার মধ্যে পড়েছে, পিঁপড়েতে তো চিনি খেয়ে নিয়েছে, এবার কি করবে, চিনি তো নাই, সেই পিঁপড়েগুলোকে জাল দিয়ে পিঁপড়ের পেট থেকে চিনি বার করে, এটা উদাহরণ জাস্ট একটা, এই ধরনের কিপটে। তো এই কিপটের লোকের বাড়িতে একদিন রাত্রিবেলা এক জনৈক যুবক এসে বেল বাজাচ্ছে, কলিং বেল। তিনি ছিলেন বাথরুমে। লোকটি যাতে বেশি করে বেল না বাজায় এই জন্য তিনি তাড়াহুড়ো করে সমস্ত কাজ ফেলে আগে এসে দরজাটা খোলেন, কারণ অযথা বেল বাজানো তিনি পছন্দ করেন না। হিরেটি মানে লোকটি যখন আসছে, সেই ছেলেটি এসে আজহার উদ্দিন খাঁকে বলেছিল যে আপনি কৃপণ ব্যক্তি হলেও আপনি কিন্তু সৎ, এবং আমি আপনার কাছে একটি জিনিস বিক্রি করতে এসেছি, এই জিনিসটি যদি আপনি কেনেন আপনার কয়েক লক্ষ টাকা আয় হবে। এবার দেখো, কয়েক লক্ষ টাকা আয় করতে হলে তাহলে কয়েক কোটি টাকা ইনভেস্ট করতে হবে, কারণ তোমার যখন লাখে কামাই হবে তখন তোমাকে কোটিতে ইনভেস্ট করতে হবে, কারণ বেশি তো আর লাভ হয় না। আর তিনি তো শুনে অবাক, মানে বাংলাদেশ তো ঠকবাজদের জায়গা, তো সে তুমি অন্য কাউকে যাও না ঠকাও, আমাকে তুমি আসছো ঠকাতে।
এইটা কিন্তু আজহারউদ্দিন খাঁ মনে মনে বেশ কৌতুক অনুভব করলেন যে তুমি জানো তোমাকে আমি 10 ঘাটের জল খাইয়ে ছাড়িয়ে দিতে পারি। এই ধরনের বলছে। তখন বলছে আজ্ঞে না মশাই, এটা সত্যি সত্যি হীরা। আসলে সেই জনৈক যুবকটি আজহারউদ্দিন খাঁয়ের কাছে একটি হিরে বিক্রি করতে এসেছিল। পায়রার ডিমের মতো ছোট্ট সাইজের হীরা, মানে কোহিনূরের আরেকটু পরের হীরাটা। কোহিনূরের পরে দাহব, দাহবের পরে আরেকটু হীরা। তো তার কাছে ডিটেলস সব আছে। আজহারউদ্দিনকে যে সমস্ত ডিটেলস তিনি বলেছে সবগুলোই সত্য, মিথ্যা একটাও না। তো আজহারউদ্দিন খাঁ তো প্রথমে বিশ্বাসই করতে পারেনি। তখন যুবকটি বলল কি, আচ্ছা আপনাকে বিশ্বাস করতে হবে না, আপনি না হীরাটি রেখে দিন, আমি 7 দিন বাদে আসবো হীরাটি আপনার কাছ থেকে নিতে, তাহলে তো বিশ্বাস হবে। আপনার যাকে ইচ্ছা তাকে দিয়ে দেখান, আপনি পরখ করেন, তারপর আমাকে হীরার মূল্য দিয়েন। আজহারউদ্দিন খাঁ কিনেই বা কি করবে? আমি বলছে না না না, এগুলো আমার লাগবে না, আমি ব্যবসায়ী লোক, আমি হীরা কিনে কি করব? তাও ছেলেটি জোর করে আজহারউদ্দিন খাঁয়ের কাছে হীরাটি দিয়ে কিন্তু চলে যায়। এবার আজহারউদ্দিন খাঁর কাছে অত কোটি টাকা দামের সম্পত্তি, বলতো তোমার বাড়িতে থাকলে তোমার ঘুম হতো? তিনি ওই হিরেটি নিয়ে কিন্তু আর ঘুমাতে পারছেন না। হিরেটি আসল কি নকল সেটাও বুঝতে পারছেন না। তো তার শুধু জানা আছে যে হিরে দিয়ে কাজ কাটে, হিরে জল জল করে ইত্যাদি। একটা আয়নার মধ্যে টুক করে একটু দাগ মারলো, সত্যি সত্যি কেটে গেল। তাহলে কি এটা হীরা? তারপর ঘরের লাইট ফাইট সব বন্ধ করলো, বন্ধ করে দেখছে না হীরা তো জ্বলে না। তো তারপর আবার সুইচ দিল, সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে হীরাটি চকমক করে উঠলো। তার তো ঘুম হয় না, বালিশের তলে নিয়ে তিনি কোনো রকম সে রাত্রে ঘুমালেন। পরের দিনই অফিসে গিয়ে তার ম্যানেজারকে ডেকে পাঠালেন। ম্যানেজারের নাম হলো মঈনুদ্দিন। মঈনুদ্দিনকে বললে, কেমন আছো মঈনুদ্দিন? বলছে ভালো আছি স্যার। বলছে আচ্ছা তুমি হীরা সম্বন্ধে কি জানো বলো তো? তখন মঈনুদ্দিন যা যা জানে সবকিছু বললো, কিন্তু আজহারউদ্দিন খাঁ তাকে বলেনি যে আমার কাছে হীরা রয়েছে। তারপর ধীরে ধীরে আজহারউদ্দিন খাঁ, যেহেতু বিয়ে শাদীর কোনো ব্যাপার নেই, একাই থাকতেন, সে কিন্তু হিরেটা নিয়ে খেলতে শুরু করলো, হিরেটা নিয়ে ঘুমাতো। ধীরে ধীরে হিরেটার প্রতি যেন মায়া বসে গেল। আর এদিকে 7 দিন পার হয়ে আরো অনেক দিন হয়ে গেল, ছেলেটি তো আর আসেই না হীরা নিতে। আজহারউদ্দিন খাঁর মতো কৃপণ ব্যক্তিও প্রায় 6 মাস 1 বছর পর অপেক্ষা করতে করতে খবরের কাগজে অ্যাড দিলেন। কিন্তু ওইভাবে তো লেখা যাবে না যে হীরা নিতে আসো, তাহলে তো সব ঠকবাজেরা চলে আসবে। বলছেন এক জনৈক যুবক আমার কাছে জিনিস রেখে গিয়েছিল, তিনি যেন এসে তার জিনিসটি নিয়ে যায়, এটাই আবেদন। কিন্তু খবরের কাগজের বিজ্ঞাপনটি বেরোনোর অনেক দিন হয়ে যাওয়ার পরেও সেই যুবকটি আসেনি। তখন তিনি ভাবলেন, ও আরেকটু কথা, আমি এখানে মিস্টেক, ভুল হয়ে গিয়েছে। আজহারউদ্দিন খাঁ যখন যুবকটিকে জিজ্ঞেস করছিলেন যে তুমি এই দামি হিরেটি বিক্রি করে কি করবে, তখন সেই যুবকটি বলেছিল যে আমি এই দামি হিরেটি বিক্রি করে যা অর্থ পাবো তা আমি সমাজ কল্যাণের কাজে ব্যবহৃত করতে চাই, মানে ব্যবহার করতে চাই। যেমন মনে করো মহিলাদের স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি সব কিছু। এবার আজহারউদ্দিন খাঁ ভাবলো ছেলেটি আদৌ বেঁচে আছে কিনা, মারা গেছে নাকি। তো তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো যদি আমি সফল করে দিই, আমার তো আর এই পৃথিবীতে কেউ নেই, তো আমি টাকা পয়সাগুলো নিয়ে করবই বা কি। তো এবার ধীরে ধীরে মঈনুদ্দিনকে ডেকে মঈনুদ্দিনের সাথে পরামর্শ করে আজহারউদ্দিন খাঁ এই সমস্ত জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে বানাতে থাকলো। স্কুল, কলেজ, অনাথ আশ্রম, তারপর রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি। এইভাবে করতে করতে আজহারউদ্দিন খাঁর যেন নেশা পেয়ে গেল, যে মানে সমাজ কল্যাণ করার নেশা তার মধ্যে চলে আসলো, এবং তিনি এখন সব সময় যেন এই সমাজ কল্যাণের কথাই চিন্তা করতে থাকেন। তার কিন্তু মাথায় অন্য কোনো কথা ঘোরাফেরা করে না। তো এই ধরনের কাজ করতে করতে তিনি অনেক কিছু বানিয়ে ফেললেন। প্রচুর টাকা পয়সা দরকার এখন তার, মাথায় অনেক প্ল্যান, অনেক সমাজের কাজ করা। এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন রাত্রিবেলা আবার ওরকম অবস্থায় সেই যুবকটি এসে হাজির। বললেন যে স্যার চিনতে পারছেন আমাকে? আজহারউদ্দিন খাঁ কিন্তু চিনতে পারছে, তিনি কিন্তু সৎ, অসৎ ব্যক্তি হলে তো না করে দিত, তিনি সৎ। বলছে হ্যাঁ চিনতে পেরেছি। বলল
স্যার আমি আপনার কাছ থেকে হিরেটি ফেরত নিতে চাই। এবং আজহারউদ্দিন খাঁ তখন কি করবে, আর হিরেটি তাকে দিয়ে দিল। তখন যুবকটি জানায়, চাইলে আপনি এটা রাখতেই পারেন, কারণ এর যে উপযুক্ত প্রাইস, যে দাম, সেটা কিন্তু আপনি দিয়ে দিয়েছেন। আর আপনি যদি এখন আমাকে হীরাটি দেন, আপনার মতো আমি অন্য কাউকে দিয়ে সমাজের কিছু জনহিতকর কাজ করিয়ে নিতে পারবো এইভাবেই। তো যাই হোক, আজহার সাহেব তখন হীরাটি সেই যুবককে দিয়ে দেয়। তারপর যুবকটি চলে গেলে আজহার সাহেব অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন, কারণ তার মাথায় এখন অনেক স্বপ্ন, অনেক প্ল্যান। দেখো, গল্পটি মোটামুটি এটুকুই। আরো ডিটেলসে গেলে আরো অনেকক্ষণ ধরে আলোচনা করাই যেত। আর আমার এই ভিডিওটি দেওয়াই আছে এখানে, আমার প্লেলিস্টে যাবা, সেখানে ঢুকলেই দেখতে পাবা। আর এই যে এত বড় যে আমি ভিডিও বানালাম 10টি গল্প নিয়ে, ছোট ছোট বিষয় সংক্ষেপ ইত্যাদি নিয়ে, যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর এছাড়াও আমি কবিতা, জাম্বো, চাঁদের পাহাড় এগুলি নিয়েও একটি শর্টকাট এরকম ভিডিও তোমাদের সামনে হাজির করব। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।